আচ্ছা, সো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কমেন্ট ব্যাকলিং কিভাবে করতে হয়। এরপর দেখব হচ্ছে গেস্ট পোস্টিং কিভাবে করতে হয়। তারপরে দেখব ওয়েব 2.0 ব্যাকলিং। সো কমেন্ট ব্যাকলিংগুলো এগুলো হচ্ছে নিশ রেলেভেন্ট ব্যাকলিং। মানে আপনি যেই টপিক নিয়ে আপনার ওয়েবসাইট হবে এবং যেই টপিকের উপর আপনার আর্টিকেল হবে ওই টপিকের কাছাকাছি বা ওই নিশের আপনি অন্য ওয়েবসাইটগুলোতে কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে একটা ব্যাকলিংক গেইন করবেন। এই জিনিসটাকে বলে কমেন্ট ব্যাকলিংক। সো কমেন্ট ব্যাকলিংকের আমি যদি একটা এক্সাম্পল দেখাই, জাস্ট একটা এক্সাম্পল প্রথমে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরেন এখানে একটা পেজের ভেতরে একদম নিচে আমরা চলে আসি। নিচে চলে আসার পর দেখেন অনেক মানুষ এখানে কমেন্ট করেছে। অনেক কমেন্ট না? সো কমেন্ট ব্যাকলিংক আসলে কোনটা? এখানে দেখেন এই যে এই কমেন্টটা, এই কমেন্টের সাথে কোনো ক্লিকেবল লিঙ্ক নাই। এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না। এটা তো হচ্ছে অথর মানে ওনারই ওয়েবসাইট, কিন্তু এটাতে দেখেন এখানে ক্লিকেবল একটা অবস্থা না, যেখানে ক্লিক করা যায় এবং ক্লিক যদি করি আমাদেরকে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? যদিও ওয়েবসাইটটা মানে এখন হয়তো বা নাই, এরকম একটা ওয়েবসাইট। আবার আমরা নিচের দিকে আসি। এই যে এখানে আরেকটা লিঙ্ক মানে ক্লিকেবল একটা টেক্সট না, এখানে নামটা, এই যে একটা নাম বা একটা কমেন্ট করবেন, আপনিও চাইলে এখানে একটা কমেন্ট করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে এইভাবে একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন। এখানে লিঙ্কটা হয়েছে কার? এই ওয়েবসাইটের জন্য না, এই ওয়েবসাইট এখানে একটা কমেন্টের মাধ্যমে একটা ব্যাকলিঙ্ক তৈরি করেছে। এই ব্যাকলিঙ্কটাকে কি বলে? কমেন্ট ব্যাকলিঙ্ক। ঠিক আছে? সো এখন ধরেন আমার এখানে আর্টিকেলটার টপিকটা কি? গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস। এখন আপনার ওয়েবসাইটটা যদি হয় রেসিপির উপরে এবং আপনি যদি এখান থেকে কমেন্টের মাধ্যমে একটা ব্যাকলিঙ্ক করেন রেসিপির ওয়েবসাইটে, তাহলে এটা কি খুব বেশি আসলে কাজে আসবে বা খুব ভালো প্র্যাকটিস হবে? এটা ভালো প্র্যাকটিসটা হবে না। যদি কিসের ক্ষেত্রে ভালো প্র্যাকটিস হবে? যদি আপনি এসইও রিলেটেড, যদি আপনি কথাবার্তা বলতেন, আপনার এসইও রিলেটেড যদি ব্লগ হতো, তাহলে সেক্ষেত্রে যদি আপনি একটা ব্যাকলিঙ্ক সেই ওয়েবসাইটের জন্য করতেন এখানে, তাহলে এটা আপনার জন্য লজিক্যাল এবং এটা আপনার জন্য ভালো কাজ করবে। বুঝতে পেরেছেন? ইররিলেভেন্ট ব্লগ কমেন্ট ব্যাকলিঙ্ক করলে আপনার ভালোর চেয়ে খারাপটা বেশি হবে। ঠিক আছে? সো এখন ধরেন এখানে যদি আপনি ব্যাকলিংটা করতে চান, কিভাবে করবেন? জাস্ট একেবারে আমরা নিচের দিকে চলে আসি। দেখেন এরা সবাই কিন্তু ব্যাকলিংক নিয়েছে। সো একেবারে নিচে আসলে লিভ এ কমেন্ট একটা সেকশন দেখতেছি। এই জায়গায় আমরা কি করব? একটা কমেন্ট করব। জাস্ট এই যে এখানে যে কমেন্ট করেছেন উনি, সো এরকম আমরাও একটা কি করব? কমেন্ট করব। এবং কমেন্টের এখানে নাম, ইমেল, ওয়েবসাইট, এই যে এই নামটা দিচ্ছেন, এই নামটা কিন্তু আপনার অ্যাঙ্কর টেক্সট হিসেবে কাজ করবে। এটা অ্যাঙ্কর টেক্সট না, কারণ এই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে আসলে কি বসছে? এখানে নাম। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটটা ধরেন হচ্ছে রেসিপির উপরে, বেস্ট রেসিপি, এই বিষয়ে যদি আপনি এখানে আপনার নাম যদি দিয়ে রাখেন বেস্ট রেসিপি, ইমেল এবং ওয়েবসাইট, তাহলে কি এই কমেন্টটা যিনি ওয়েবসাইটের অথর তিনি কি পাবলিশ করবে? কখনো করবে? করবে না। নামের মধ্যে আসলে কি থাকতে হবে? একজন হিউম্যানের নাম থাকতে হবে। তাহলে ব্লগ কমেন্টিং করতে হলে অনেকেই ভুলভাল প্র্যাকটিস করে। সেটা হচ্ছে এখানে আমরা জানি যে অ্যাঙ্কর টেক্সটটা ইম্পর্টেন্ট। যদি আপনি যেই বিষয়ের উপর আপনি ব্যাকলিং করতে যাচ্ছেন যে পেজের জন্য, ওই পেজের সাথে যদি রিলেভেন্ট কোনো একটা টেক্সট থাকে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে, তাহলে সেটা অনেক ভালো কাজ করে। আমরা জেনেছি না অ্যাঙ্কর টেক্সটের প্ল্যানিংয়ের মধ্যে। সো সেই হিসাবে আমরা যদি এখানে ধরেন ওয়াটার পিউরিফায়ার দেই, আমার ওয়েবসাইটের পেজটা হচ্ছে বেস্ট ওয়াটার পিউরিফায়ার, তাহলে কি এটা আসলে অ্যাপ্রুভাল পাওয়ার চান্স আছে? নাই। এখানে আসলে একটা নাম দিতে হবে। যদি একটা নাম হয় তাহলে এটা অ্যাপ্রুভাল পাবে। এখন এখানে তাহলে কি কি করবেন? জাস্ট এখানে আপনি আপনার ইমেলটা দিবেন, আর এখানে যে পেজের জন্য ব্যাকলিংটা করতে যাচ্ছেন ওই পেজটা দিবেন, আর এখানে নাম, আর এই জায়গাতে আপনি এই বিষয়টার উপরে কমেন্ট করবেন।
সো কমেন্টের ক্ষেত্রে বিষয়টা কি, একটা জায়গায় ব্লগে যেহেতু কমেন্ট ব্যাকলিঙ্ক এটা একটা পপুলার টাইপ ব্যাকলিঙ্ক, সো এখন ওয়েবমাস্টার যারা মানে যারা ইন্টারনেটে কাজ করে তারা সবাই জানে যে যে মানুষজন চায়, মানুষজনের ইন্টেনশন হচ্ছে একটা কমেন্ট করবে এবং কমেন্টের মধ্যে থেকে একটা ব্যাকলিঙ্ক নিয়ে আসবে, সবাই তো এটা জানে এখন। তো আপনি যদি এখানে জাস্ট একটা সিম্পলি থ্যাঙ্কস বা থ্যাংক ইউ বলে এখানে সাবমিট করেন একটা কমেন্ট, তাহলে এটা ওরা নিশ্চিত থাকবে যিনি এই ওয়েবসাইটের মালিক যে এটা আপনি কি জন্য করেছেন এই কমেন্টটা, একটা ব্যাকলিঙ্কের জন্য। কিন্তু আপনি যদি এই ইন্টেনশন থেকে কমেন্ট করেন তাহলে কখনোই আপনার কমেন্ট অ্যাপ্রুভাল পাবে না। আপনাকে এই পেজে ভ্যালু ক্রিয়েট করতে হবে। ভ্যালু ক্রিয়েশন মানে কি? ভ্যালু ক্রিয়েশন হচ্ছে আর্টিকেলটা পড়তে হবে, আর্টিকেলটার মধ্যে থেকে মানে এমন কিছু কথা নিয়ে আপনাকে এখানে কথা বলতে হবে কমেন্ট সেকশনে। যদি আপনি রেলেভেন্ট কোনো কথা বিষয় বা মানে সোজা কথা এমন একটা কমেন্ট করবেন যে কমেন্টটা পড়ার পরে ওনার মনে হবে যে আপনি আসলে এখানে ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য কমেন্টটা করেন নাই, ওনার মনে হবে যে আপনি এই আর্টিকেলটা ঠিকঠাক মতো পড়েছেন এবং কোনো একটা টপিকে আপনার হচ্ছে সন্দেহ হয়েছে বা কোনো একটা কিছু জানার আছে, ওই টপিকটার জন্যই আপনি এখানে কমেন্ট করেছেন। এটার অর্থ হচ্ছে এই পেজে আপনি ভ্যালু ক্রিয়েট করেছেন। ভ্যালু ক্রিয়েট যখন করবেন তখনই একটা কমেন্ট অ্যাপ্রুভাল পাবে। পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখন একটা কমেন্ট করার সময় আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো? সো প্রথম আমরা দেখব যে অথর মানে এই আর্টিকেলটা কে লিখেছে। সো অথরের নাম থাকে না একদম উপরে, অথরের নাম কি? বাই ব্রায়ান ডিন। তাহলে এই আর্টিকেলটা লিখেছে কে? ব্রায়ান ডিন। সো আপনি সর্বপ্রথম যেটা করবেন ব্রায়ান ডিনকে একটা সম্বোধন করবেন যে হ্যালো ব্রায়ান ডিন বা হাই ব্রায়ান ডিন। এরপরে বলবেন আপনি যে এই আর্টিকেলটার বিষয়ে একটা যৌক্তিক মন্তব্য করবেন। ঠিক আছে? যৌক্তিক মন্তব্য হতে পারে আপনি মানে মন্তব্যগুলো মানুষ পজিটিভ এবং নেগেটিভ, আপনি যদি নেগেটিভ কমেন্ট করেন তাহলে ওখানে অ্যাপ্রুভাল পাওয়ার চান্সেস আছে। আবার পজিটিভ করলেও, কিন্তু পজিটিভ করে যদি খুব এক লাইনে একটা কথা বলেন আপনি কমেন্ট ব্যাকলিঙ্কের জন্য করেছেন এটা সে বুঝতে পারবে। কিন্তু নেগেটিভ যদি করেন যে তোমার এই পয়েন্টটা আমার মনে হয় যে এইভাবে না করে যদি এইভাবে হতো তাহলে আরেকটু ভালো হতো, অথবা আপনি বলতে পারেন যে তুমি যে এখানে এই বিষয়টা নিয়ে কথা বলেছো এই জিনিসটা নিয়ে আমার একটু ডাউট আছে, সো তুমি এর চেয়ে হয়তো বা এটা বলতে পারতে। মানে সোজা কথা এমন একটা কথা বলবেন যে কথাটা তার কাছে মনে হবে গ্রহণযোগ্য। হয়তোবা সে আপনার সাথে একমত নাও হতে পারে, কিন্তু তারপরেও যেহেতু আপনি এই ধরনের একটা কমেন্ট করেছেন সে এটা রিপ্লাই দেবে, রিপ্লাই দেওয়ার জন্যই সে কি করবে, আপনার কমেন্টটা অ্যাপ্রুভাল দিবে। বুঝতে পেরেছেন? সো আমরা পুরো আর্টিকেলটা পড়ব, পড়ার পরে আর্টিকেলটার বিষয়বস্তুটা আমরা বুঝবো, কোনো একটা কি পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো কমেন্টের মধ্যে। ঠিক আছে? সো ধরেন এটা যদি হয় যে বেস্ট র্যাঙ্কিং ফ্যাক্টর, আপনি বলতে পারেন যে তুমি এই 5টা র্যাঙ্কিং ফ্যাক্টরকে সম্ভবত খুব বেশি গুরুত্ব দাও নাই। বুঝতে পেরেছেন? সো আপনি কি 5টা, এই 5টা র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আপনি বললেন, বলার পরে সে তার জায়গা থেকে বলবে যে না আমি তো এটাকে কথা বলেছি কিন্তু তুমি তোমার আইডিয়াটা ভালো, বা এরকম একটা ডিসকাশনের একটা সুযোগ তৈরি হবে। বুঝতে পেরেছেন? এভাবে করে আপনাকে কমেন্টটা করতে হবে। আর অবশ্যই কি করতে হবে, নামটা মেনশন করতে হবে। আর এটা করার জন্য আরও কিছু জিনিস আমরা দেখব। যেমন আমরা যদি দেখি যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম এবং যাওয়ার পরে সেখানে কমেন্ট বক্স আছে, ধরেন এই যে কমেন্ট বক্স আমরা দেখতে পাচ্ছি, কমেন্ট বক্স আছে কিন্তু ওই আর্টিকেলের নিচে কোনো কমেন্ট অ্যাপ্রুভাল নাই, তাহলে আপনাকে বুঝতে হবে যে ওর এখানে কমেন্ট করার সুযোগ আছে ঠিকই কিন্তু ও কোনো কমেন্ট অ্যাপ্রুভাল দেয় না। সো ওই ধরনের জায়গাতে আপনি যদি যে আর্টিকেলটা পড়ে বা আপনি কমেন্ট করে 1 ঘন্টা সময় নষ্ট করেন তাহলে এটা আসলে সময়টাই নষ্ট হবে। সো আমরা প্রথমে কনফার্ম হব পেজটাতে যাওয়ার পর যে 1টা 2টা যদি কমেন্ট দেখি তাহলে বুঝবো যে ও আসলে কি করে, কমেন্ট অ্যাপ্রুভাল দেয়। তখনই আমরা স্টেপ নেব যে এখানে একটা আমরা কমেন্ট করব। কমেন্টটা করবেন আর সেটা যে অ্যাপ্রুভাল পেয়ে যাবে এটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। হয়তোবা আপনি 20টা কমেন্ট করবেন,
এর মধ্যে 10টা কমেন্ট খুব ভালো করে করলে 10টা কমেন্ট অ্যাপ্রুভাল পাবে। আর যদি খুব ভালো করে না করতে পারেন তাহলে 20টার মধ্যে একটাও অ্যাপ্রুভাল পাবে না। বুঝতে পেরেছেন? এটা আসলে ডিপেন্ড করতেছে আপনার মানে লেখার স্টাইল এবং আপনার বোঝার স্টাইল, এগুলোর উপরে আপনি যে কোনো আর্টিকেল দেখে পড়ে বুঝতে পারেন এবং সেই অনুযায়ী যদি একটা প্রাসঙ্গিক একটা কমেন্ট করতে পারেন তাহলেই আপনার ওই কমেন্টটা অ্যাপ্রুভাল পাবে। বুঝতে পেরেছেন? সো তাহলে এখন কমেন্ট জাস্ট আমরা এখানে কোনো কমেন্ট ব্যাকলিং করব না। আমরা এখন দেখব যে আমার নিশ রেলেভেন্ট। আমার তো নিশ এটা না, এটা হচ্ছে কি গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর বা এসইও রিলেটেড। আমরা আমাদের রেলেভেন্ট নিশগুলোকে কিভাবে খুঁজে বের করব বা যেই যেই জায়গাগুলোতে কমেন্ট করার সুযোগ আছে সেগুলো কিভাবে খুঁজে বের করা যায়, এটার জন্য আমরা একটু নেটে ঘাটাঘাটি করি। যে আমরা লিখব কমেন্ট ব্যাকলিং সার্চ প্যারামিটার্স। কোয়ারিজ। ইনটাইটেল বিজনেস ব্লগিং। সেখানে অনেকগুলো প্যারামিটার আছে, আমি আর একটু গোছানো কোনো একটা আর্টিকেল চাচ্ছি। এখানে দেখেন, এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। আমরা নিশ রেলেভেন্ট যদি ব্লগগুলো খুঁজে পেতে চাই তাহলে কিভাবে আমরা লিখতে পারি। সো এখানে দেখেন লিভ এ কমেন্ট, তাই না? এরকম যে যে জায়গাগুলোতে যে যে ওয়েবসাইটগুলোতে বা পেজগুলোতে এই সেকশনটা আছে সেখানে কিন্তু লিভ এ কমেন্ট অথবা কমেন্ট নাও, ঠিক আছে, অথবা এই ধরনের পোস্ট এ কমেন্ট, এই ধরনের কথা লেখা থাকে না? সো আমরা ওই পেজগুলো খুঁজে বের করব আমার নিশ রেলেভেন্ট যেই পেজগুলোতে এই ধরনের লেখা আছে। তার মানে এই ধরনের লেখা থাকলেই সেখানে একটা কমেন্ট করার সুযোগ আছে। লজিকটা বুঝতে পেরেছেন? সো আমরা যদি এখানে এরকম করে আমরা লিখি যে লিভ এ কমেন্ট, এখানে যেটা আছে লিভ এ কমেন্ট, বিষয়টা কি, টপিকটা কি, টপিকটা হচ্ছে ধরেন বেবি ফুড, ঠিক আছে? হেলদি বেবি ফুড। আমরা কি লিখলাম দেখেন, হেলদি বেবি ফুড, এরপরে লিভ এ কমেন্ট। আমরা নিচের দিকে আসি, আসার পরে এখন যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো আমরা একটা একটা করে দেখব। এই পেজ আছে, এই পেজে আমরা একদম নিচে চলে আসি। পেজের ডিএ কত দেখেন, 44। তার মানে খারাপ না দেখেই মনে হচ্ছে, জাস্ট একটু ওয়েট করেন। আসি নিচের দিকে চলে আসার পর লিভ আস ইয়োর থটস। সো এখানে আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে, হ্যাঁ, সো এখানে আসছে না? সো কোথাও মানে অনেক জায়গায় দেখবেন যে 3টা সেকশন আছে। একটা হচ্ছে কমেন্ট সেকশন, যেখানে আপনি কমেন্টটা করবেন, ইমেল, নেম, আর অনেক জায়গায় দেখবেন 4টা সেকশন সাথে ওয়েবসাইট। সো আপনি মনে রাখবেন যেখানে ওয়েবসাইটের সেকশনটা নাই সেখান থেকে আপনি কিন্তু ব্লগ কমেন্ট করে ব্যাকলিঙ্ক পাবেন না, আর যেখানে ওয়েবসাইটের সেকশনটা আছে সেখান থেকে আপনি ব্যাকলিঙ্ক পাবেন। তাহলে এখান থেকে আমরা ব্যাকলিঙ্ক করতে পারবো? অবশ্যই পারবো, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে যে ওরা আসলে ব্যাকলিঙ্ক অ্যাপ্রুভাল দেয় কিনা। আমরা যদি ধরেন ওদের কয়েকটা পোস্ট পড়ি তাহলে হয়তোবা আইডিয়াটা
পেয়ে যাব যে ওরা আসলে এখানেও দেখতে পাচ্ছি যে এখানেও ওদের কোনো কমেন্ট অ্যাপ্রুভাল নাই। তারপর জাস্ট আপনারা এরকম কয়েকটা পেজ ঘুরবেন, ঘুরে দেখবেন যে পেজগুলোতে ওরা কমেন্ট অ্যাপ্রুভাল দেয় কিনা। দেখেন এই ওয়েবসাইটে যদি হচ্ছে অন্য একজন মানুষ কমেন্ট করে এবং কমেন্টের মাধ্যমে যদি ব্যাকলিঙ্ক নেয়, যাদেরকে তার মানে ব্যাকলিঙ্কটা দিচ্ছে কে? এই ওয়েবসাইট দিচ্ছে। এই ওয়েবসাইট যদি লো কোয়ালিটির ওয়েবসাইটগুলোকে ব্যাকলিঙ্ক দেয় তাহলে কিন্তু এর স্প্যাম স্কোর বাড়তে থাকবে, মানে গুগলের চোখে এর কোয়ালিটি খারাপ হতে থাকবে। বুঝতে পেরেছেন? কিন্তু যদি এটা ভালো ওয়েবসাইট, অনেক বড় বড় ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দেয় তাহলে কিন্তু এটা হবে না। তাহলে একটা ওয়েবসাইটের যদি খারাপ মানে ছোট ছোট ওয়েবসাইটগুলো, ধরেন আপনার কাছে আসলো যে একজন ভালো মানুষের সন্ধান দাও, সৎ মানুষের সন্ধান দাও, আপনি হচ্ছেন মানে যে চুরি করে, বাটপারি করে, এরকম একজন মানুষের সন্ধান দিয়ে দিলেন, তাহলে ব্যাপারটা ভালো না খারাপ হবে? বুঝতে পারছেন? সো এখানে ব্যাপারটা এরকমই যে আমরা মানে একটা ওয়েবসাইট যখন আরেকটা ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দেয়, ওয়েবসাইটের কোয়ালিটিটা ভালো হতে হয়। এই কারণে নর্মালি অনেক ওয়েবসাইট এই কমেন্ট করার অপশনটা বন্ধ করে রাখে। সো আমরা এখানেও দেখি, সো আমরা মনে হচ্ছে কিছুটা যে ওরা হয়তো ব্যাকলিঙ্ক অ্যাপ্রুভাল দেয় না, শিওর না, আরও অনেক কয়টা হয়তো পেজ আমরা ঘাটাঘাটি করলে এটা কনফার্ম হতে পারবো, ঠিক আছে, যে কমেন্ট ব্যাকলিঙ্ক দেয় কিনা। সো এখন যদি আমরা কমেন্ট এখানে করতে চাই, ব্যাকলিঙ্ক যদি আমরা নিতে চাই, ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য যদি আমরা কমেন্ট করতে চাই, তাহলে কি করব? এই যে এখানে কি করবেন, এখানে আপনার ইমেল আইডি দিবেন, আর ব্যাকলিঙ্ক করার জন্য, ব্লক কমেন্ট করার জন্য আপনি আলাদা একটা ইমেল খুলে নেবেন, যেই ইমেল দিয়ে আপনি হয়তো আপনার 5 জন ক্লায়েন্ট, আলাদা আলাদা ক্লায়েন্টকে আপনি আলাদা 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 ইমেল খুলে তাদেরকে এই সার্ভিসটা দিবেন, ঠিক আছে? নেমের সাথে অ্যাঙ্কর টেক্সট, হ্যাঁ, মানে নাম, এখানে নামে যেটা থাকবে এই নামটাই অ্যাঙ্কর টেক্সট হিসেবে এটাতে কাজ করবে, এই লিঙ্কটাতে, ঠিক আছে? সো ধরেন আমরা একটা না না ওইটা তো একেবারে স্প্যামিং, ওটা তো স্প্যামিং, ওটা করা আরো খারাপ, ঠিক আছে? এখন ধরেন এখানে কোন বিষয়টা নিয়ে কথা বলছে, আবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ওয়েবসাইটের হচ্ছে স্কোর ভালো, কিন্তু ওয়েবসাইটের কন্টেন্ট কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে না। বুঝতে পেরেছেন? দেখেন এখানে খুব ভালো কিন্তু কন্টেন্ট নাই, অনেক কন্টেন্ট নাই, ইমেজ টাইপের কন্টেন্ট, মেবি ওরা বেশি ইমেজকে প্রায়োরিটি দেয়, এরকম হতে পারে। সো আমরা আরেকটা ওয়েবসাইট দেখি এরকম, আমরা এটা দেখলাম, এরপর আমরা এটাতে যাই। আর্টিকেলের কোয়ালিটি বেশ ভালো মনে হচ্ছে, মোটামুটি আর্টিকেলের কোয়ালিটি, কিন্তু এখানে লিভ এ কমেন্ট,
কিন্তু এখানে আমরা কমেন্ট অ্যাপ্রুভাল কোনো কমেন্ট পাচ্ছি না। ঠিক আছে, আমরা এটা বাদ দিয়ে দিই, পরেরটা দেখি। সো সমস্যা হচ্ছে বা চ্যালেঞ্জ হচ্ছে নিশ রিলেভেন্ট ব্যাকলিংগুলো করা, কারণ অনেক সময় এখানে দিতে হয়। কিন্তু আপনি যদি একটু ব্রড নিশে যান তাহলে কিন্তু আপনি হচ্ছে অ্যাভেলেবেল ব্লক কমেন্ট ব্যাকলিং করতে পারবেন। ব্রড নিশ বলতে এটা আসলে কি বেবি ফুড নিয়ে আমরা কথা বলছি না, এইটার ব্রড নিশটা কি হতে পারে? ফুড। ফুড নিশে যদি যান দেখবেন যে ফুডের মধ্যে আপনি অনেক অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন ব্লক কমেন্ট করার মতো। সো এখানে হচ্ছে, তাই না? এখানে হচ্ছে ব্লক কমেন্ট অ্যাপ্রুভাল দিচ্ছে। এই দেখেন এই ওয়েবসাইটটা কোনটা আর এটা কোনটা, অন্য ওয়েবসাইট না? বুঝতে পেরেছেন? তার মানে এই ওয়েবসাইটে কিন্তু অথরিটি বেশ ভালো। কত? 53। আমরা যদি ওদের স্প্যাম স্কোর চেক করতে চাই, আপনার আরেকটা জিনিস যদি আরও সিরিয়াস থাকতে চান, স্প্যাম স্কোরটাও চেক করে নেবেন। কিভাবে? মজ তো আপনাদের ইনস্টল করা আছে। সো ক্লিক করেন, ক্লিক করলে মজটা এখানে চলে আসবে। মজ দেখা যায় স্প্যাম স্কোর কত? 3%। সো যদি 10-এর কম স্প্যাম স্কোর থাকে তাহলে এই ওয়েবসাইটগুলো ভালো ওয়েবসাইট। কিন্তু যদি 10-এর বেশি হয়ে যায় স্প্যাম স্কোর, তার মানে হচ্ছে ওরা যাকে তাকে ব্যাকলিঙ্ক দিয়েছে এবং ওয়েবসাইটের অবস্থা খুব খারাপ। সো এই ধরনের ওয়েবসাইটের ডোমেন অথরিটি যত বেশি হোক আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? 10-এর ভেতরে আমরা রাখবো, এটার অবস্থা কিন্তু খুবই ভালো। সো আপনি যদি এখানে দেখেন কত সহজে আমরা পেয়ে গেলাম। আপনি যদি এখানে একটা যৌক্তিক সুন্দর একটা কমেন্ট করতে পারেন এবং এটার পেছনে যদি হয়তো আধা ঘন্টা সময় আপনি দেন, তাহলেই কিন্তু আপনার পক্ষে পসিবল একটা ভালো মানের ব্যাকলিঙ্ক এখান থেকে নিয়ে আসা। বুঝতে পেরেছেন? জাস্ট কি করবেন, এখানে আপনি কমেন্টটা লিখবেন, তারপর হচ্ছে নেম, ইমেল, ওয়েবসাইট। ওয়েবসাইট বলতে যেই পেজের জন্য আপনি ব্যাকলিঙ্কটা করবেন ওই পেজটা, এবং পোস্টে কমেন্ট। ঠিক আছে, করলে আপনার কমেন্ট ব্যাকলিঙ্কটা হয়ে যাবে। এরপর কি করবেন আমি আসলে একটা ডেমো হিসেবে এটা দেখাচ্ছি। সো ধরেন, যদিও আমি জানি যে আমার কমেন্ট অ্যাপ্রুভাল পাবে না, কারণ আমি তো আসলে অত চিন্তা ভাবনা করে লেখার আমার টাইম নেই। সো আমি যে কোনো একটা পয়েন্টকে নিয়ে আসি। কোন ওয়েবসাইটের জন্য করব? ধরেন এখানেরই আরেকটা ওয়েবসাইটের জন্য করি নাকি? ধরেন এই পেজের জন্য আমি ব্যাকলিংটা করব। আচ্ছা, এই পেজেও কি ব্যাকলিং করা যায় কিনা আমরা একটু নিচে দেখে আসি তো। যায়, কিন্তু মানে এখানে কমেন্ট অ্যাপ্রুভ কোনো কমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সো একটু যদি আপনারা কয়েকটা পেজ ঘাটাঘাটি করেন, যদি দেখেন যে এই পেজে মোটামুটি কয়েকটা পেজেই আপনারা কমেন্ট দেখেছেন, তাহলে করতে পারেন। আপনার এই কমেন্টগুলোও পড়তে পারেন। কমেন্টগুলো পড়লেও একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই কমেন্টগুলোকে যেহেতু অ্যাপ্রুভাল দিয়েছে, সো আপনারটাকেও দেওয়ার একটা চান্স আছে। আমি জাস্ট একটা ডেমো হিসেবে দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে আপনার কমেন্ট। এখানে আপনার নাম লিখবেন। এই নামটা বাংলাদেশি না লিখে কোনো একজন আমেরিকানের নাম দিবেন। সো এটা কিভাবে পাবেন? ফেক নেম জেনারেটর, ওখানে যাবেন, যাওয়ার পর একটা নাম নিয়ে নেবেন, তারপর সেখান থেকে একটা নাম এখানে দিয়ে দিবেন। ঠিক আছে,
তো আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, এখানে কমন সেন্স খাটানোর একটা ব্যাপার আছে। ধরেন বেবি টপিকের ওপরে যদি ফিমেল হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো একটু ভালো কাজ করে, তাই না? আবার ধরেন কোনো আউটডোর অ্যাক্টিভিটিস যেমন কায়াক বা বা ধরেন কোনো একটা ক্যাম্পিং, তো সেক্ষেত্রে আবার মেল নামগুলো ভালো কাজ করবে, বুঝতে পেরেছেন? যত প্রকারে সম্ভব একটু মানে মাথাটা খাটানোর চেষ্টা করবেন আর কি। ইমেল, এখানে আপনি ইমেল আইডি দিয়ে দিবেন। সো আমি ধরলাম এটাই দিয়ে দিচ্ছি। ওয়েবসাইট, এই পেজটার জন্য ধরলাম আমরা করব। সো এই পেজটা আমরা কপি করলাম, কপি করার পর এখানে ক্লিক করার পর দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? সো এখন একটু এখানে দেখেন যে আমার ইউআরএলটা নর্মাল ইউআরএল, আমি যখন একটা কমেন্ট করব এখানে একটা কোড হয়ে যাবে, কোড অ্যাড হয়ে যাবে, জাস্ট একটু খেয়াল রাখেন। আমি যেভাবে করেছি এইভাবে কি করবেন? জাস্ট কপি করে বসায় দিবেন? না, আপনারা চিন্তা ভাবনা করে বসাবেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দেখালাম। দেখেন কমেন্ট একটা কোড চলে আসছে না? সো এটার অর্থ যে আপনার কমেন্টটা হয়েছে কিন্তু এখনো অ্যাপ্রুভাল পায় নাই। সো আপনি যেটা করবেন, কোনো একটা কমেন্ট করার পরে যে ইউআরএলটা হবে ওই ইউআরএলটাকে কপি করে রাখবেন, কপি করে আপনার এক্সেল শিটে নিয়ে রাখবেন। এরপরে স্ট্যাটাস পাশে আরেকটা রো রাখবেন, একটা রোতে হচ্ছে আপনি অ্যাঙ্কর টেক্সটে কী রাখছেন, তারপর ওয়েবসাইটের ডোমেন আমি দেখাচ্ছি। তো এখানে ধরেন এই শিটে আপনি যতগুলো ব্লগ কমেন্টিং করবেন আপনার ওয়েবসাইটের জন্য সেগুলোকে নোট করে রাখলেন। তো এটার নাম দিলেন কি? কমেন্ট। আরেকটা ট্যাব খুললেন যেখানে আপনি দিলেন ধরেন অন্য টাইপের ব্যাকলিঙ্ক। সো সেটার নাম হচ্ছে আর্টিকেল সাবমিশন। ক্লায়েন্টের জন্য যখন যদি আপনাকে এক ধরনের ব্যাকলিঙ্কের শুধু কাজ দেয় তাহলে তো শুধু একটা শিট তার জন্য দিয়ে দিবেন। তো এখানে আপনি যেটা করবেন যে কয়টা ব্যাকলিঙ্ক করেছেন একটা সিরিয়াল নাম্বার, সিরিয়াল নম্বর, তারপর হচ্ছে এখানে দিবেন যে কোন ওয়েবসাইট এর জন্য কোন পেজের জন্য আপনি ব্যাকলিঙ্ক করেছেন ওই পেজের ইউআরএল। ওকে, সো এখানে ধরেন সিরিয়াল নাম্বার দিবেন 1 2 3 এভাবে যতগুলো আপনি ব্যাকলিঙ্ক করে যাচ্ছেন সেগুলো। আর এখানে হচ্ছে কোন পেজের জন্য আপনি ব্যাকলিঙ্কটা করছেন, এটা আপনি আপনার মতো করে বলতে আপনি আপনার মতো করে লিঙ্ক লিখতে পারেন। যেমন ধরেন ব্যাকলিঙ্ক পেজ অথবা মাই পেজ। মাই পেজ মানে হচ্ছে আপনি যে পেজের জন্য ব্যাকলিঙ্ক করেছেন, ঠিক আছে? এরপরে আরেকটা রো রাখতে পারেন যেটাতে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটের মধ্যে আপনি কি বসিয়েছেন, ঠিক আছে? সেটা অ্যাঙ্কর টেক্সটের মধ্যে ব্লক কমেন্টিং এর ক্ষেত্রে কি আসবে? নামটা, যে নামটা আমি বসিয়েছি সেই নামটা। এরপরে টার্গেট পেজ। টার্গেট পেজ মানে হচ্ছে কি?
অথবা ব্যাকলিঙ্ক পেজ নাকি? হ্যাঁ, এটা হচ্ছে যেই পেজের থেকে আপনি ব্যাকলিঙ্কটা নিয়েছেন সেই পেজের ইউআরএলটা। এই ইউআরএলটা হচ্ছে কোনটা? আপনি একটা ব্যাকলিঙ্ক করার পরে সাথে সাথে এখানে আপনার হচ্ছে একটা স্ট্যাটাস দেখাবে কোড সহ। যদিও এই পেজের ক্ষেত্রে ওটা দেখানোর সাথে সাথে আবার রিডাইরেক্ট হয়ে আবার আপনার এই পেজটা হয়ে গেছে, কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন যে এখানে কোডটাও সহ থেকে যায়। এই কোডটা সহ আপনারা কপি করবেন। কপি করার পর পুরো ইউআরএলটা কোথায় বসাবেন? এখানে বসাবেন। এরপরে আমরা একটু এরপরে হচ্ছে ওয়েবসাইটের ডিএ। কোন ওয়েবসাইটের ডিএ? আপনারটা নাকি এটার? এইটার ডিএ এখানে বসাবেন, কারণ তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি কতটা ভালো ওয়েবসাইটে থেকে লিঙ্কটা করেছেন। সো এই ওয়েবসাইটের ডিএ কত? এই ওয়েবসাইটের 53 স্ট্যাটাস হচ্ছে যে আপনি ব্যাকলিঙ্ক করার পরে এই ব্যাকলিঙ্কটা অ্যাপ্রুভাল পেয়েছে কি পায় নাই। স্ট্যাটাস দুই রকম হবে, হয় নো অর ইয়েস। এখানে দেখাবেন মনিটরিং। মানে আপনি স্ট্যাটাস এখনো ধরেন ইয়েস, আর যদি ব্যাকলিঙ্ক করার সাথে সাথে থাকবে কি নো। নো দেখার পরে কতদিন পর আপনি এসে মনিটর করলেন, ধরেন 10 দিন পর, মানে 10 দিন পর আবার আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি দেখেন যে লিঙ্কটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে, তাহলে তো আপনার লিঙ্ক কনফার্ম। কিন্তু যদি দেখেন অ্যাপ্রুভাল পায় নাই, তাহলে 10 দিন পর এসে স্ট্যাটাসটা কি দিয়ে দিবেন? নো। আপনার সাথে ক্লায়েন্টের দুই ধরনের চুক্তি থাকতে পারে। একটা হচ্ছে যে ক্লায়েন্ট বলে দিবে যে আমার 10টা ব্লক কমেন্ট ব্যাকলিঙ্ক অ্যাপ্রুভাল পাওয়া সহ আমাকে হচ্ছে 10টা ব্যাকলিঙ্ক করে দিবা, এটা একটা চুক্তি হতে পারে। অথবা আরেকটা চুক্তি হতে পারে যে 20টা ব্যাকলিঙ্ক করে দিবা, এবং মানে এটাই জাস্ট অ্যাপ্রুভাল পাওয়া বা না পাওয়া হোক, 20টা জায়গায় আপনি ব্যাকলিঙ্ক করেছেন এই অবস্থায় তাকে সাবমিট করবেন। আর কিছু কিছু ক্লায়েন্ট হচ্ছে যে কনফার্মেশনও চায় যে আমার 10টা জায়গা থেকে ব্যাকলিঙ্ক, এবং যেগুলো ব্যাকলিঙ্ক পাবলিশ হয়ে গেছে সেগুলো সহ। তাহলে ওইভাবে আপনাকে ডিল করতে হবে। বুঝতে পারছেন? সেই শীটটা বুঝতে পারছেন না? এইভাবে সাবমিট করবেন। আপনার অন্যান্য ব্যাকলিঙ্কের ক্ষেত্রেও সেমভাবে শীট, ঠিক আছে? অ্যাঙ্কর টেক্সটের মধ্যে কি রাখছেন, ডিএ কত, তারপর ধরেন যদি এটা আর্টিকেল সাবমিশন হয় তাহলে এটা মনিটরিং, ওটা পাবলিশ হয়েছে কিনা আর্টিকেলটা, বা অন্য ধরনের যদি হয় স্লাইড বা এগুলো তো ডিরেক্ট পাবলিশ হয়ে যায়, সেগুলোর ক্ষেত্রে স্ট্যাটাস ইয়েস সবসময়। ঠিক আছে? এইভাবে করে আপনারা শীটটা তৈরি করবেন, যে শীটটা ক্লায়েন্টকে আপনি সাবমিট করতে হবে। সো আমরা এখন আরেকটা জায়গায় দেখি। এখানে আমি জাস্ট একই জিনিসটা করে দেখাচ্ছি। ওয়েবসাইটের অথরের নাম আছে কিনা, এই যে তো এটা যদিও রিলেভেন্ট কিনা আমি জানি না, তো ধরেন এখানে আমি করব। এখানে দেখেন তো, এখানে ব্যাকলিঙ্ক করার আসলে সুযোগ আছে? ওয়েবসাইট নেই। তার মানে আমরা অন্য একটা জায়গায় করি, জাস্ট আপনাদেরকে ওই যে আনঅ্যাপ্রুভড লিঙ্কটা কিভাবে হয় সেটা দেখানোর জন্য। আচ্ছা, আমরা একটু দেখি এখানে আমরা যে ব্যাকলিঙ্কটা করেছি সেটা আসলে অনেক সাইটে কিন্তু ডিরেক্ট ইয়া হয়ে যায়, অ্যাপ্রুভাল হয়ে যায়।
সো যদি ডিরেক্ট অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা কি নামে করেছিলাম, নামটা হয়তো দেখলে বুঝতে পারবো না, আমাদেরটা এখনো অ্যাপ্রুভাল পায় নাই, না এগুলোর মধ্যে না। সো ওটা ইসে আছে, পেন্ডিংয়ে আছে। আমরা এখন অন্য একটা ওয়েবসাইটে ট্রাই করি। এখানে হবে, এখানেও হবে না। তাহলে বুঝতে পারছেন না? আচ্ছা, এটা পেছনে আর সময় নষ্ট না করে বুঝতে পারছেন না সবাই? ওকে, সো আমরা এখন তাহলে পরের স্টেপে চলে যাই। আচ্ছা, আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এখানে একটা পেজ আমি দিয়েছি, এই পেজের মধ্যে কিন্তু এরকম অনেকগুলো কোয়ারিজ আছে। সো এমনও হতে পারে যে আপনি কোনো একটা কোয়ারিজ কোনো একটা ফরম্যাটে আপনি সার্চ করেছেন, করার পরে ধরেন এই ফরম্যাটে আপনি সার্চ করেছেন, করার পর আপনি পান না, মানে যে ধরনের ওয়েবসাইটে আপনি ব্যাকলিং করতে পাচ্ছেন না, তাহলে আবার আরেকটা দিয়ে আবার ট্রাই করবেন। ঠিক আছে? সো কোনো না কোনো মাধ্যমে আপনি খুব ভালো সুযোগ পেয়ে যাবেন, কোনো না কোনো প্যারামিটার দিয়ে খুব ভালো হয়তোবা ব্যাকলিং তৈরি করতে পারবেন। সো এটাও আপনাদেরকে আমি দিয়ে দেবো, এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আসি গেস্ট পোস্ট। দেখি এখানে গেস্ট পোস্টের জন্য সার্চ কোয়ারিজ আছে কিনা এরকম। এখানে খুব মানে ওয়েবসাইটে খুব সুন্দরভাবে দেয়া আছে গেস্ট পোস্ট। গেস্ট পোস্টটা হচ্ছে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে আপনার নিশ রেলেভেন্ট এবং আপনার চেয়েও বেটার ওয়েবসাইট, আপনার চেয়ে অনেক ভালো সব দিক থেকে, বিশেষ করে ভিজিটরের দিক থেকে ভালো বা ব্যাকলিংক অথরিটি সব দিক থেকে ভালো, এরকম ওয়েবসাইটে আপনি একজন গেস্ট রাইটার হিসেবে একটা আর্টিকেল লিখবেন এবং সেই আর্টিকেলের ভেতর থেকে আপনার ওয়েবসাইটের যে টার্গেট পেজ আছে তার জন্য ব্যাকলিংক নিয়ে আসবেন। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। সো এখন এই জিনিসটা আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে ফ্রিতে আর একটা হচ্ছে পেইড। ফ্রিতে যেটা হয় যে এখন সবাই জানে যে আসলে একটা ওয়েবসাইটের ধরেন অথরিটি অনেক বেশি যদি থাকে, এবং গেস্ট পোস্ট হচ্ছে এমন ধরনের ব্যাকলিংক যেটা ধরেন একটা ব্যাকলিংক আপনার হয়তোবা অবস্থান সার্পে 20 নাম্বারে, একটা ব্যাকলিংক করেছেন, এমনও হতে পারে আপনাকে নম্বর 1-এ নিয়ে আসছে। ঠিক আছে? এত পাওয়ারফুল ব্যাকলিংক হচ্ছে কোনটা? গেস্ট পোস্ট। সো যে সমস্ত ওয়েবসাইট ভালো বাজেট থাকে তারা সবসময় লিঙ্ক বিল্ডিংয়ে অনেক বেশি হচ্ছে তাদের কনসেন্ট্রেশন থাকে কন্টেন্টের পাশাপাশি। কিন্তু আগে যেটা হতো যে আগে আপনি ধরেন কন্টেন্ট যেমনই হোক, খুব খারাপ কোয়ালিটির একটা কন্টেন্ট আর্টিকেল, কিন্তু আপনি যদি ভালো কোয়ালিটির 2-3টা গেস্ট পোস্ট নিয়ে আসতে পারতেন, তাহলেই আপনার ওয়েবসাইটের ওই পেজটা কন্টেন্ট খারাপ হওয়া সত্ত্বেও এটা গুগলে প্রথম দিকে থাকতো। তুলনামূলকভাবে যেগুলো ভালো কন্টেন্ট সেগুলো থাকতো আপনার পেছনে। কিন্তু এই প্র্যাকটিসটা এখন আর নাই। এখন গুগল দুইটা জিনিসকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছে। কি কি? কন্টেন্ট কোয়ালিটিটাও ফার্স্ট, মানে ওইটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর, যে আপনার কন্টেন্ট কোয়ালিটিটা ভালো থাকতে হবে। এরপরে এক্সটার্নাল হিসেবে যদি আপনার ভালো কোয়ালিটির ব্যাকলিংক থাকে তাহলে এই পেজটা খুব ভালো করবে। ঠিক আছে? যদি খুব কম্পিটিটিভ নিশ হয় তাহলে আপনি কম্পিটিটিভ কিওয়ার্ড হয় তাহলে আপনি কখনোই গেস্ট পোস্ট ছাড়া র্যাঙ্কে আসতে পারবেন না, যত ভালো কন্টেন্টই লিখেন। বুঝতে পেরেছেন? সো এখন তাহলে এই যে বললাম যে আরেকজনের ওয়েবসাইটে আমি যে একটা আর্টিকেল লিখব এবং সেখান থেকে আমি ব্যাকলিংক নিয়ে আসব, সো এই জিনিসটার জন্য আমি হচ্ছে দুইটা মেথড ফলো করতে পারি। মানে সোজা কথা হচ্ছে যে আপনাকে যার ওয়েবসাইটে আপনি আর্টিকেল পাবলিশ করতে চান তাকে কনভিন্স করতে হবে সামহাউ, যেভাবেই হোক। সো কনভিন্স কয়ভাবে মানুষকে করা যায়?
দুইভাবে। একটা হচ্ছে যে আমি তাকে অনেক টাকা দিব, সে আমার কাজ করে দিবে। আরেকটা হচ্ছে আমার আচার ব্যবহার এত সুন্দর যে সে ফ্রিতেই আমার জন্য কাজটা করে দিচ্ছে। সো গেস্ট পোস্টেরও সেম দুইটা মেথড। একটা হচ্ছে আপনি যদি ওয়েবসাইট ওনারকে খুব সুন্দর করে কনভিন্স করতে পারেন, তাহলে ফ্রিতেই আপনি হয়তোবা গেস্ট পোস্ট এর মাধ্যমে ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক নিয়ে আসতে পারবেন। আর যদি ওই ওয়েবসাইট ওনার অনেক বেশি কমার্শিয়াল মাইন্ডের হয়, তাহলে আপনি যতই তার সাথে খাতির করেন সে রাজি হবে না। যখনই আপনি বলবেন যে তুমি কত ডলার চার্জ করবে বা কত ডলার চাও, সে টাস করে আপনার মেইলে রিপ্লাই দিবে যে যদি $100 দাও তাহলে আমি রাজি। বুঝতে পারছেন? সো আমরা দুইটা ওয়েতেই যেতে পারি। এখন গেস্ট পোস্টটা আগে একটা সময় অ্যাভেলেবেল ফ্রিতে পাওয়া যেত, কিন্তু এই 2021 সালে এসে ফ্রির রেশিওটা অনেক কমে গেছে। হয়তো আপনি 100 জনকে মেইল পাঠালেন, এর মধ্যে 5 জন আপনার মেইলে 5 জনের সাথে আপনার ফাইনালি ডিল হচ্ছে ফ্রিতে। আর আগে যেটা হতো যে আপনি মোটামুটি মেইল পাঠালেই আপনার হয়তোবা রিপ্লাই আসতো এবং মোটামুটি রাজি হয়ে যেত টাকা ছাড়াই। যেহেতু এখন আর টাকা ছাড়া মানুষজন রাজি হচ্ছে না, তাহলে আমাকে যদি টাইম সেভ করতে হয়, তাহলে সর্বপ্রথমে কি করতে হবে? তাকে বলতে হবে যে তোমাকে আমি পে করব। বুঝতে পারছেন? এখন আপনি যদি ফ্রিল্যান্সার হন, তাহলে আপনার সার্ভিসটা কেমন হবে? ফ্রিল্যান্সার হলে আপনার সার্ভিসটা দুই ধরনেরই হতে পারে। সেটা হচ্ছে যে অনেকে সার্ভিস দেয় এরকম যে আমার ধরেন সময় নেই, আমি একজন ফ্রিল্যান্সারকে হায়ার করব যে আউটরিচ করবে। আউটরিচ মানে কি? আউটরিচ মানে হচ্ছে মেইল পাঠাবে এবং সে কনভিন্স করে দিবে, এই ডিলটা সেই করে দিবে, আমি কোনো কিছুই করব না। ঠিক আছে? সো আমি হয়তোবা ধরেন একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে বললাম যে আমার এই নিশে 5টা গেস্ট পোস্ট লাগবে। সো তুমি এখন তোমার দায়িত্ব হচ্ছে আমাকে গেস্ট পোস্ট ম্যানেজ করে দাও, এটা হচ্ছে তোমার দায়িত্ব। সো সে হয়তোবা চার্জ করবে যে আমাকে এটার জন্য প্রত্যেকটা গেস্ট পোস্টের জন্য $15 করে দিতে হবে। তাহলে 15টার জন্য কত ডলার? 5টার জন্য 75, ওই যে ওইটা ধরেন $150 মতো। ঠিক আছে ধরেন। সো এখন তাহলে এইভাবেও একটা চুক্তি হতে পারে। আর আরেকটা হচ্ছে যে আপনি অলরেডি প্রথম দিকে অনেক ট্রাই করলেন ফ্রিতে গেস্ট পোস্ট ম্যানেজ করা যায় কিনা। র্যান্ডম আপনি ধরেন প্রথমে আপনি টার্গেট করলেন যে আমি হোম নিশে 10টা ওয়েবসাইট আমার হাতে থাকতে হবে যারা ফ্রিতে গেস্ট পোস্ট অ্যালাউ করে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি কি করলেন? হোম নিশের উপরে আপনি একের পর এক ওয়েবসাইটকে আপনি মেইল করবেন, করে কনভিন্স করার চেষ্টা করবেন। সো হয়তোবা প্রথম 20 জনকে আপনি পাঠালেন, পাঠানোর পর একজনের সাথে ডিল হলো। সেরকম 100 জন বা 200 জনকে পাঠানোর পরে আপনার ফাইনালি 10টা সাইট আপনার হাতে আসলো, যেই সাইটগুলোতে ফ্রিতে আপনি গেস্ট পোস্ট করতে পারবেন। ধরেন এটা হচ্ছে হোম নিশে। আবার সেমভাবে ট্রাভেল নিশে এমন 10টা সাইট আপনার আছে। আবার ধরেন আউটডোর নিশে আরও 10টা আছে। এরকম করে আপনি প্রথম ধরেন 3 মাস বা 6 মাস ধরে যেই কাজগুলো করলেন সেই কাজগুলো হচ্ছে পুরোপুরি ফ্রিতে যারা গেস্ট পোস্ট করে এরকম ওয়েবসাইটগুলোকে কালেক্ট করা। এরপরে আপনি ফাইবারে গিগ খুলবেন। গিগ খুলে বলবেন যে এই নিশে আমি হচ্ছে গেস্ট পোস্ট সার্ভিস দেই, সো যদি হচ্ছে কেউ নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, জাস্ট এই ধরনের। সো এখন ধরেন যদি আপনাকে ক্লায়েন্টের সাথে ডিলটা হয় আপনার এরকম যে মানে আপনি তাকে গেস্ট পোস্ট করে দিবেন এবং হচ্ছে পার গেস্ট পোস্টের জন্য এত ডলার করে পে করবে, সেটা ফ্রি হোক পেইড হোক। যদি এটা পেইড হয় তাহলে ক্লায়েন্টই ওই টাকাটা পে করবে। কোন টাকাটা? গেস্ট পোস্টের টাকাটা। আপনাকে শুধু সার্ভিস চার্জটা দিচ্ছে। ঠিক আছে? এরকম হতে পারে। আর আরেকটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে আপনি কিন্তু ফ্রিতেই গেস্ট পোস্টগুলো নিচ্ছেন, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে প্রত্যেকটা গেস্ট পোস্টের জন্য $40 বা $50 করে চার্জ করবেন। বুঝতে পারছেন পুরো বিষয়টা?
পেড বিল সহ ওটা হিসাব করার ওইটা হিসাব করে, কারণ হচ্ছে দেওয়া যায় না ফ্রিতে ক্লায়েন্ট তো আর জানতেছে না যে আপনি ফ্রিতে করছেন না পেইড করছেন, বুঝছেন? সো ওই ক্ষেত্রে আপনি তো আমাদের মাস্টার কার্ড থাকতে হবে পে করার জন্য, মানে ওয়েবসাইটের অথরিটি পে করার জন্য। আমি যেটা বললাম, ফ্রিতে যদি আপনি প্রথমে ডাটা কালেক্ট করেন, আপনার যদি ভালো ডাটাবেস থাকে, তাহলে তো আপনার দরকার নাই, ওগুলো তো ফ্রিতেই। আপনি জাস্ট ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে টাকাটা নিবেন কিভাবে, সেটার একটা ব্যবস্থা থাকতে হবে। সো সেটার জন্য তো পেওনিয়ার আছেই, পেওনিয়ার আছে না? আর পেওনিয়ার মাস্টার কার্ড থাকলে সেটা দিয়েও তো পে করতে পারেন, ঠিক আছে? আর পেপালটা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে আদর্শ মাধ্যম। সো যদি আপনি অনলাইনে কাজ করেন এবং লং টাইম কাজ করতে হয়, তাহলে পেপালটা আপনার দরকার। পেপাল যদিও আমাদের বাংলাদেশে বৈধ না, কিন্তু অনেকভাবে আর কি পেপাল ব্যবহার করার সুযোগ আছে। ভাইয়া যে বাইরে যে আমরা যদি কাউকে যদি করি তারা করে দিচ্ছি, আসলে অ্যাকচুয়ালি সুবিধা কি? যেমন আমার ক্রেডিট কার্ড আমি একটা নিয়ে নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত আমি কাজ করতে হবে, কিন্তু আসলে ক্ষেত্রে কি এই ধরনের কোনো লিমিটেশন আছে কি? মানে যেমন আমি ক্রেডিট কার্ডে বছরে আমি $12,000 পেপালের ক্ষেত্রেও এরকম লিমিট থাকে। ওটা কেমন? পেপালের ক্ষেত্রেও ধরেন এক একটা অ্যাকাউন্টের উপরে এক এক ধরনের লিমিট দেওয়া থাকে, ঠিক আছে? সো যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনার অ্যাকাউন্টের ডকুমেন্টসের উপরে পেপালে হচ্ছে লিমিট দেওয়া থাকবে। আমার পাসপোর্টের সাথে তো কোনো ধরনের না, এটার সাথে সম্পর্ক নাই। সো জাস্ট হচ্ছে পেপালে যারা সার্ভিস দেয় ওদের সাথে যোগাযোগ করেন, ওদের কাছ থেকে হয়তো ডিটেল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে দুইটাই বুঝতে পারছেন ক্লায়েন্ট সার্ভিস কিভাবে দিতে হবে। তো এখন আমরা দেখি তাহলে গেস্ট পোস্টের অপরচুনিটিগুলো কিভাবে খুঁজে বের করা যায়। যেমন আমরা একটু আগে কার অপরচুনিটি খুঁজে বের করছিলাম, কমেন্ট ব্যাকলিংকের। সো আমরা সেমভাবে গুগলে এসে লিখবো যে গেস্ট পোস্টের যে সার্চ কোয়ারিজগুলো আছে সেগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব। এসইও রাইট ফর আস, ঠিক আছে? ধরেন এখানে আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন বা নিশের নাম লিখবেন এবং রাইট ফর আস এটা একটা হতে পারে। এই যে এখানে পুরো জিনিসগুলো দেয়া আছে, ঠিক আছে? আপনাদেরকে এগুলো দেবো নাকি এই ইয়াটা দিয়ে দিব, ওয়েবসাইটের লিঙ্কটাই দিয়ে দিই। এখন আমরা দেখি, ধরেন আমরা ব্যবহার করব প্রথম যেটা আছে সেটা। কিওয়ার্ড প্লাস হচ্ছে কি রাইট ফর আস। এই জায়গায় আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন। সো কিওয়ার্ডটা হচ্ছে কোন বিষয়ের উপরে আপনি, এটা হচ্ছে ধরেন বেবি, একটু কি জন্য ছিল, বেবি ফুড, ঠিক আছে? এরপর রাইট ফর আস। বেবি ফুড রাইট ফর আস। সো প্রত্যেকটা ওয়েবসাইটেরই, যে সমস্ত ওয়েবসাইট গেস্ট পোস্ট অ্যালাউ করে সেই সমস্ত ওয়েবসাইটের একটা পেজ থাকে এই নামে, কি নামে? রাইট ফর আস এই নামে একটা পেজ থাকে, এবং এই পেজের মধ্যে ডিটেল দেয়া থাকে যে কি কি করতে হবে না করতে হবে। সো আমরা কোনো একটা পেজ, আমরা কোনো একটা ওয়েবসাইটে এভাবে ঢোকার পর সর্বপ্রথম ওদের গাইডলাইনটা আমরা পড়ে নিব। সো আমি পুরো গাইডলাইনটা পড়ছি না, আপনারা পুরো গাইডলাইনটা পড়ে নেবেন। এখানে দেখেন গেস্ট পোস্ট কোন কোন বিষয়ের উপর ওরা নেয়, প্যারেন্টিং, তারপর হচ্ছে ফ্যামিলি, প্রেগনেন্সি, বেবি, এই কয়টার উপরে, 4টা টপিকের উপর ওরা নেয়। এরপর হচ্ছে সাবমিট করার জন্য কি কি থাকতে হবে, মেইনটেইন এ কনভারসেশনাল স্টাইল,
মানে যে ব্যাপারটা থাকতে হবে এখানে হচ্ছে আপনার আর্টিকেলটা লেখার স্টাইল সম্পর্কে ওরা কথা বলেছে। এরপর হচ্ছে এডিটোরিয়াল গাইডলাইন। গাইডলাইনগুলো কি, কত ওয়ার্ড থাকতে হবে, 1800 থেকে 2200। তারপর হচ্ছে অরিজিনাল থাকতে হবে, ইউনিক থাকতে হবে, এবং কি বলে প্লাগারিজম ফ্রি থাকতে হবে। ঠিক আছে, সো আপনারা যেটা করবেন, গাইডলাইনটা ভালো করে পড়ে নেবেন, যদি স্পেশাল কোনো ইস্যু থাকে সেগুলোকে নোট করে রাখবেন। ঠিক আছে, যেমন ওরা বলেছে এখানে ওয়ার্ড লেংথ, একটা নোট করবেন যে ওয়ার্ড লেংথ হচ্ছে ওদের কত, এত ওয়ার্ড। এরপর টপিকগুলো কি কি সেটা তো আগে বলে দিছে, কোন কোন টপিকের উপরে। সো এরপরে আপনারা এখানে টাইটেলটা কত ওয়ার্ডে হতে হবে, 10 ওয়ার্ড অর 60 ক্যারেক্টার্স। ঠিক আছে, আপনারা জাস্ট এটা পড়বেন, পড়ার পরে এরপরে এখানে দেখেন ওদের ইমেল দেওয়া আছে। সো আপনারা যদি হচ্ছে এই ধরনের যে গেস্ট পোস্ট অপরচুনিটি আছে যে সমস্ত ওয়েবসাইট, ওগুলো যদি খুঁজে আপনারা বের করতে চান, প্রথমে ওই যেটা বললাম যে প্রথম 2 মাস বা 6 মাস আপনারা ফ্রি গেস্ট পোস্ট যে ওয়েবসাইটগুলোতে করা যায় সেগুলোর লিঙ্ক খোঁজার চেষ্টা করেন। সো প্রথমে আপনাদেরকে একটা শিট তৈরি করতে হবে, গুগল শিট। গুগল শিটে ধরেন এই ওয়েবসাইটের নাম দেবেন, ওয়েবসাইটের পিএ কত সেটা লিখবেন, তারপর এই ওয়েবসাইটের ইমেল দিবেন এবং স্পেশাল নোটে বলবেন যে এই ওয়েবসাইটে আসলে বিশেষত্ব কি, কোন কোন জিনিসগুলো রাখতে হবে আপনার কন্টেন্টের মধ্যে। ঠিক আছে, এরকম একটা নোট নেবেন। নেয়ার পর এরকম আপনার যতগুলো ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইট ধরেন এক বসায় আপনি এরকম 100টা ওয়েবসাইটের লিস্ট করে ফেললেন এক্সেল শিটে। লিস্ট করার পর এরপরে আপনি আসল কাজে নেমে পড়বেন। আমরা যদি আরেকটা ওয়েবসাইট দেখি সেমভাবে, সেখানে দেখেন মেইল আইডি দিয়ে রাখছে, তারপর ওদের ওয়েবসাইটের ডাটা দিয়ে রাখছে। সো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যদি আপনি খুব ভালো মানের গেস্ট পোস্ট করতে পারেন ক্লায়েন্টের জন্য, তাহলে কিন্তু গেস্ট পোস্ট প্রচুর ডিমান্ড, প্রচুর। মানে ধরেন গেস্ট পোস্ট যদি আপনি করতে পারেন ভালো মানের গেস্ট পোস্ট, তাহলে আপনার কাজের অভাব হবে না। ঠিক আছে, আপনি যে কোনো জায়গায় ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় আপনি ভালো কাজ করতে পারবেন। আমাদের বাংলাদেশে যে এসইও রিলেটেড যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতেও আপনি যদি পোস্ট দেন, ধরেন একটা পোস্ট দেন যে আমি গেস্ট পোস্ট সার্ভিস দেই, আমার হাতে এরকম 10টা বেবি নিশের উপরে ওয়েবসাইট আছে, তারপর কিচেন নিশের উপরে 20টা ওয়েবসাইট আছে, এরকম যদি বলেন তাহলে দেখবেন যে প্রচুর ক্লায়েন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, সো আমরা যেটা করব যে লিস্টটা কালেক্ট করার পর তারপরে ওদেরকে মেইল করতে হবে। এই মেইলটাও আপনি আগেই করবেন, যখন তারা কনভিন্স হবে তারপরেই ওই ওয়েবসাইটগুলোকে আমরা কনফার্ম ওয়েবসাইট হিসেবে আমাদের লিস্টে অ্যাড করব, যেগুলো দিয়ে আমরা ক্লায়েন্ট সার্ভিস দেব। বুঝতে পারছেন? সো ভালো মানের গেস্ট পোস্টের জন্য আপনাকে আরেকটা জিনিস করতে হবে, ওয়েবসাইটের ডাটা আপনাকে প্রোভাইড করতে হবে ক্লায়েন্টকে। ধরেন আমি তোমাকে এই ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট করে দিব, ওয়েবসাইটের অবস্থা দেখো। সো ক্লায়েন্ট যদি মানে একজন এসইও এক্সপার্ট হয়ে থাকে, অনেক এসইও এক্সপার্ট আছে সময়ের অভাবে তারা এই কাজগুলো আরেকজনকে দিয়ে করায়, তাহলে কিন্তু সে সিরিয়াস থাকবে যে আপনার কাছ থেকে ডাটা চাইবে, যে দেখি কি ওয়েবসাইট, কোন ওয়েবসাইটের জন্য তুমি গেস্ট পোস্ট করে দিবা। সো আপনি হয়তো 5টা ওয়েবসাইটের ডাটা তাকে দিতে হবে। এই ডাটার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে সেই জিনিসগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি। আমরা হচ্ছে এটা দেখার জন্য কোনো একটা পেইড টুল লাগবে। সো আমি আমার এইচএফস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো আমরা এইচএফের মধ্যে আসলাম। এখন দেখি যে এই ওয়েবসাইটগুলোর কোয়ালিটি কেমন। ধরেন আমরা এই ওয়েবসাইট থেকে আসলেই ভালো মানের গেস্ট পোস্ট আমি নিতে পারবো কিনা। আমি ওই ওয়েবসাইটটার ইউআরএলটা কপি করলাম, করে এনে এইচএফস এর সাইট এক্সপ্লোরার এখানে দিলাম, দেওয়ার পর ক্লিক করলাম।
ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটার ইউআরএল রেটিং মোটামুটি ভালোই, এবং ডোমেন রেটিং খুব ভালো না, ওয়েবসাইটের ট্রাফিকের অবস্থা যখন রকম খারাপ। সো এটা আসলে গেস্ট পোস্ট দেওয়ার মতো, ক্লায়েন্টদেরকে গেস্ট পোস্ট দেওয়ার মতো ওয়েবসাইট এটা না, বুঝতে পারছেন? সো একই সাথে আপনাকে একটা, এখানে আমরা বুঝতে পারবো যে এটা থেকে এটা হয়তো বা ফ্রিতে গেস্ট পোস্ট নিলে নেওয়া যেতে পারে, কিন্তু পেইড গেস্ট পোস্ট এই ওয়েবসাইট থেকে কোনো ক্লায়েন্টই নেবে না। আমরা যদি এখানে অর্গানিক সার্চ দেখি, দেখার পরে দেখবে এই ওয়েবসাইট গুগলের অ্যালগোরিদমে হিট খেয়েছে, মানে পেনাল্টি খেয়েছে, বুঝতে পেরেছেন? এখানে দেখেন, যদি দেখেন ঊর্ধ্বমুখী কোনো ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে সবসময় গেস্ট পোস্ট নিলে অনেক টাকা আপনি ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করতে পারবেন। কিন্তু যদি কোনো ওয়েবসাইট নিম্নমুখী থাকে, সেই ওয়েবসাইটের গেস্ট পোস্টের প্রাইস তত কমতে থাকে। তাহলে এইটার প্রাইস একেবারেই কোনো ক্লায়েন্ট আসলে নিবে না এই জায়গা থেকে। যদি এটা এই জায়গায় থাকতো, যদি এই জায়গায় থাকতো তাহলে কিন্তু আপনি এটার জন্য দেখেন কত, প্রায় 3,500 মতো ছিল একটা সময়, নাকি? এই সময় হয়তো বা যদি আপনি সার্ভিসটা দিতেন এই ওয়েবসাইট থেকে, এক একজন হয়তো $100 একটা গেস্ট পোস্টের জন্য নিত। $100 যদি আপনি চার্জ করতেন, সেটা আপনি নিতে পারতেন ক্লায়েন্টের কাছ থেকে। এখন যদি আপনি $5 বলেন, ক্লায়েন্ট বলবে যে নেব না এই ওয়েবসাইট থেকে, কারণ এই ওয়েবসাইট থেকে যে ব্যাকলিঙ্ক নেবে তারই ক্ষতি হবে, বুঝতে পারছেন? হ্যাঁ। এরপর আমরা আরেকটা ওয়েবসাইট দেখি, এটা দেখি আমরা, এটার কি অবস্থা। আমরা অর্গানিক সার্চের অবস্থা দেখি। সো এইটাও মাল্টিপল টাইম কি হয়েছে, এটাও মাল্টিপল টাইম হিট খেয়েছে। এইখানে অনেক ভালো ভিজিটর ছিল। এরপর যদি অল্প একটু ধরেন ডাউন, মানে নিচের দিকে থাকে, তাহলে ঠিক ঠিক আছে, এটাকে মানা যায়। কিন্তু এই দেখেন এখান থেকে কোন জায়গায় চলে আসছে, এখন অবস্থাটা কোন জায়গায়, ঠিক আছে? সো এইটাও ভালো মানের ওয়েবসাইট না। তারপর আমরা যদি এখানে এটা দেখি, মমস ডেইলি, কি মনে হচ্ছে? সো এটার এখন এটা থেকে নেওয়া যাবে কি যাবে না বলেন তো? কোন সিগন্যালটা পাচ্ছেন? এটা উপরের দিকে, তার মানে এটা এখন কিন্তু ঊর্ধ্বমুখী। কিন্তু যদি এটা এখান থেকে যদি এখানে থাকতো, তাহলে কিন্তু এটা থেকে হয়তোবা কম প্রাইস হতো। এখন যেহেতু এটা ঊর্ধ্বমুখী, যদিও এটা কোনো একটা সময় গুগলের হিট খেয়েছে, তারপরেও কিন্তু এখন এটা আবার ওখান থেকে ব্যাক করতে পারছে, ইউটার্ন করতে পারছে, ঠিক আছে? বেশিরভাগ ওয়েবসাইটই যেটা হয়, একটা হিট খাওয়ার পর এরপর মরে যায়, মানে এটার আর উপরের দিকে যাওয়ার সুযোগ থাকে না। কিন্তু যে সমস্ত ওয়েবসাইট ওনার ভালো বা খুব ভালো এক্সপেরিয়েন্সড, তারা আবার ওই ওয়েবসাইটটাকে ব্যাক করাতে পারে, আবার আসল লাইনে নিয়ে আসতে পারে, বুঝতে পারছেন? তাহলে এই ওয়েবসাইট থেকে আমরা গেস্ট পোস্ট নেব কি নেব না? অবশ্যই নেব। এবং দেখেন অর্গানিক ট্রাফিক কি পরিমাণ, মান্থলি প্রায় 60,000। কিন্তু এই স্ট্যাপসের ডাটা অনুযায়ী যেটা 60,000, সেটা নর্মালি 3 গুণ হয়। তাহলে অ্যাকচুয়াল কীরকম হতে পারে এটার ট্রাফিক? 1.5 লাখের মতো, বুঝতে পারছেন? সো তাহলে এই ওয়েবসাইটটা গেস্ট পোস্ট নেওয়ার জন্য খুব ভালো মানের একটা ওয়েবসাইট হতে পারে। তাহলে গেস্ট পোস্ট কীভাবে আপনি একটা ওয়েবসাইটকে দেখেন, ডিএপিএ বা ব্যাকলিঙ্ক, এগুলোর চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রাফিক প্রোফাইল। আমরা ট্রাফিক প্রোফাইল দেখতেছি, এটা ভালো না খারাপ? এটা ট্রাফিক প্রোফাইল বর্তমানে ভালো। একই সাথে আপনারা আরও একটা জিনিস দেখবেন, সো সেটা হচ্ছে কি ব্যাকলিঙ্ক প্রোফাইলটা। সো আমরা ব্যাকলিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর এই ওয়েবসাইট যাকে তাকে ব্যাকলিঙ্ক দিয়েছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে যারা ব্যাকলিঙ্ক যাদেরকে দিয়েছে, না যাদের কাছ থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে, ঠিক আছে, সেই ওয়েবসাইটগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে আমরা যদি এই ওয়েবসাইটগুলো ডিআর অনুযায়ী যদি সাজাই,
তাহলে দেখেন যে এখানে যেই যে ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক ও পেয়েছে সেই ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে এর ব্যাকলিঙ্ক প্রোফাইল এখানে এগুলো সব হচ্ছে ব্লগার নিচের দিকে আসি, শুধু ব্যাকলিঙ্কের প্রোফাইলটাই দেখবেন না, সাথে দেখবেন অ্যাঙ্কর টেক্সট। যদি দেখেন হাইলি কমার্শিয়াল অ্যাঙ্কর টেক্সট, তাহলে আপনারা এই ধরনের ওয়েবসাইটগুলোকে অ্যাভয়েড করবেন। কমার্শিয়াল অ্যাঙ্কর টেক্সট যদি বেশি থাকে, কমার্শিয়াল অ্যাঙ্কর টেক্সট কোনগুলো? বাইং কিওয়ার্ড যে ধরনের, এই ধরনের যদি অ্যাঙ্কর টেক্সটের মধ্যে এই ধরনের কিওয়ার্ড যদি অ্যাঙ্কর টেক্সটে থাকে তাহলে সেগুলো হচ্ছে কি কমার্শিয়াল, যেমন বাই, তারপর হচ্ছে বেস্ট, ঠিক আছে? এই ধরনের যদি প্রচুর অ্যাঙ্কর টেক্সট থাকে তাহলে এগুলোকে আমরা ভালোভাবে নিব না। আমরা যদি দেখি যে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে একটা ভালো ব্যালেন্স আছে, বিভিন্ন বিভিন্ন টাইপের ভ্যারিয়েশন আছে, তাহলে নিতে পারি। ভাইয়া এটা blogger.com থেকে প্রচুর নিচ্ছে। হ্যাঁ, প্রচুর নিয়েছে। সো আমরা এখান থেকে এগুলো দেখতে পাচ্ছি। এটা আসলে প্রোফাইল ব্যাকলিঙ্ক। আমরা যদি যাই, সো ব্লগস আই ফলো, বুঝতে পারছি। সো এইরকম টাইপের জায়গাগুলো থেকে সে ব্যাকলিঙ্ক নিয়েছে। এটা আসলে প্রোফাইল ব্যাকলিঙ্ক, বুঝতে পারছেন? প্রোফাইল ব্যাকলিঙ্ক। আচ্ছা, যাই হোক, সো আমরা এরপরে আসি ব্লগার ছাড়াও। আমি কিন্তু এখনো কনভিন্স হইনি কি জন্য? একই ধরনের ব্যাকলিঙ্ক বারবার। পরেরটাতে যাই, ভেরিয়েশনটা আমরা হয়তো আরেকটু পরে দেখতে পারবো, কারণ আমরা ডিআর অনুযায়ী সাজিয়েছি তো। সো ডিআর অনুযায়ী এটা সবচেয়ে ভালো, এই জন্য এটা এত বেশি দেখাচ্ছে। এগুলো সবই তো হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। 4 পর্যন্ত। এই ওয়েবসাইটে স্প্যাম স্কোর বেশি হওয়ার কথা, এই যে দেখেন এখানে আসছে। সো এটাও কিন্তু, এই যে দেখেন, এই ধরনের যদি ওয়েবসাইট দেখেন যে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ না, জাপানিজ বা কোরিয়ান, তাহলে বুঝবেন যে এগুলো হচ্ছে পিবিএন ওয়েবসাইট। পিবিএন মানে হচ্ছে পাবলিক ব্লগ নেটওয়ার্ক। পাবলিক ব্লগ নেটওয়ার্কের কনসেপ্টটা কি? পাবলিক ব্লগ নেটওয়ার্কের কনসেপ্ট হচ্ছে, ধরেন আপনি একটা ওয়েবসাইট করেছেন, এই ওয়েবসাইটটা খুব কম্পিটিটিভ নিশের জন্য। এখন আপনাকে যেভাবেই হোক র্যাঙ্ক করাতে হবে। এর জন্য আপনি কি করলেন? আপনি ভাবলেন যে গেস্ট পোস্ট, ভালো ভালো গেস্ট পোস্ট নিলে তো এক একটা গেস্ট পোস্ট $200 $500 পড়বে, এত বাজেট না করে আপনি নিজেই 10টা ওয়েবসাইট বানালেন, বুঝতে পারছেন? আলাদা আলাদা হোস্টিং, আলাদা আলাদা ডোমেন। সো এগুলোকে দিয়ে ভিপিএন ব্যবহার করে নিজের 10টা ওয়েবসাইট তৈরি করলেন ওই বিষয়, ওই টপিকের ওপর। 10টা ওয়েবসাইট তৈরি করার পর এই 10টা ওয়েবসাইটে আপনি রেগুলার কন্টেন্ট দিয়ে যাচ্ছেন। এই কন্টেন্টগুলো কি? যেভাবে আমরা একটা ওয়েবসাইটের কন্টেন্টের ক্ষেত্রে প্র্যাকটিস করি, নিয়মিত আপনি কন্টেন্ট দিয়ে যাচ্ছেন। এরপরে 3 মাস 4 মাস পর এই ওয়েবসাইটগুলো মোটামুটি একটা অথরিটি গেইন করবে। এরপর আপনার যে আসল ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে ওই জায়গাগুলো থেকে ব্যাকলিঙ্ক নেবেন। সো এটা প্রচণ্ড রিস্কি। যদি পিবিএনের প্র্যাকটিস, মানে পিবিএনের ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে একেবারে মানে খুব দ্রুতই আপনি যে কোনো কম্পিটিটিভ কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে চলে আসতে পারেন। কিন্তু যদি ব্যবহারটা ঠিকঠাক মতো না করতে পারেন, যদি ধরা খেয়ে যান গুগলের কাছে, তাহলে যে কোনো সময় কি হয়ে যেতে পারে? পেনাল্টি চলে আসতে পারে। আমরা এই ওয়েবসাইটের ক্ষেত্রে যে ডাটাটা দেখেছিলাম, দেখি এই ওয়েবসাইটে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পিবিএন, তাই না? বিভিন্ন ধরনের অন্য ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট এখানে। এরপর হচ্ছে ড্রাফট ব্লগার। সো আমার কাছে, বুঝতে পারছেন, আমার কাছে খুব, আমি এই ওয়েবসাইটটা নিয়ে আমাকে যদি পার্সোনালি বলা হয়, আমি এই ওয়েবসাইটটা থেকে ব্যাকলিঙ্ক নেব না। কি জন্য? কারণ ওর ব্যাকলিঙ্ক প্রোফাইল যথেষ্ট ভালো না। ব্যাকলিঙ্ক প্রোফাইল ভালো না কেন এটা বুঝতে পারছেন না? দেখেন যে বেশিরভাগ হচ্ছে এই ব্লগার থেকে ওদের ব্যাকলিঙ্ক নেয়া। তারপর আবার বিভিন্ন ধরনের
অ্যাঙ্কর টেক্সটের মধ্যে ভালো নাই। আচ্ছা, আমরা অ্যাঙ্কর টেক্সট যদি এখান থেকে ফিল্টার করি, সো লিঙ্ক টাইপ, ওকে, সো এরপরে হচ্ছে ওয়ান লিঙ্ক পার ডোমেন, এটাতে যদি ক্লিক করি আমরা ডোমেনগুলো দেখতে পারবো যে প্রত্যেকটা কোন কোন ডোমেন থেকে। একটা হচ্ছে ব্লগার থেকে অনেকগুলো লিঙ্ক। এরপরে হচ্ছে এটা থেকে draft.blogger.com, এখান থেকে হয়তো ড্রাফট ফাইলের মধ্যে ছিল, ওখান থেকে ওটা ইন্ডেক্স হয়ে গেছে। এখান থেকে আছে এই ওয়েবসাইটটা আদৌ আমার রেলেভেন্ট কোনো ওয়েবসাইট না, তাই না? ইয়াহু থেকে আছে ফিডস ডট, সো আমি এখানে খুব ভালো মানের ওয়েবসাইট আসলে ওরকমভাবে ওরা বিভিন্ন ধরনের যে ফ্রি ব্যাকলিংগুলো আছে, এরকম ফ্রি ব্যাকলিংগুলো প্রচুর করেছে। আমরা এই পাশ থেকে অ্যাঙ্কর টেক্সটগুলো দেখতে পারি যে অ্যাঙ্কর টেক্সটের অবস্থা কেমন। যদি অ্যাঙ্কর টেক্সটের আমরা দেখি যে কোনো ধরনের ভ্যারিয়েশন নাই বা প্রচুর হচ্ছে একই ধরনের অ্যাঙ্কর টেক্সট, তাহলে আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, সো গেস্ট পোস্টের জন্য একটা ওয়েবসাইটকে বিভিন্ন জিনিস বিচার করে, এটা পারবেন না, বুঝতে পারবেন না। জাস্ট আপনারা এখানে ডোমেনগুলো দেখবেন এবং ওয়েবসাইটের অ্যাঙ্কর টেক্সটগুলো দেখবেন, দেখলেই মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে অ্যাঙ্কর টেক্সট প্রোফাইলটা কেমন। অ্যাঙ্কর টেক্সট প্রোফাইলটা খুব গুরুত্বপূর্ণ, সো অ্যাঙ্কর টেক্সটগুলো দেখে নেবেন। যাই হোক, এখন আসি যে এদেরকে যদি আমরা মেইল পাঠাই কি লিখবো বা কিভাবে লিখবো। আমরা যেটা করব, প্রথমে আমরা যদি সহজ ভাষায় বলি, ইমেইলের ধরনটা এরকম হবে। আপনি অবশ্যই তার নাম খুঁজে বের করবেন, যে এই ওয়েবসাইটের অথর, তার নাম খুঁজে বের করার চেষ্টা করবেন। তারপরে তাকে আপনি নাম মেনশন করে মেইল করবেন যে হ্যালো এরকম, ঠিক আছে, যেমন হ্যালো সাইফুল। এরপরে আপনি ডিটেল আর কি লিখবেন। যদি ফ্রিতে যেতে চান তাহলে হচ্ছে তাকে আপনি কনভিন্স করবেন এভাবে যে আমি তোমার ওয়েবসাইট নিয়মিত পড়ি, তোমার ওয়েবসাইটের একজন অনেক বড় ভক্ত, এবং আমি ইভেন আপনি হচ্ছে এই সাথে কিছু টপিক বলবেন যে তোমার এই ওয়েবসাইট, এই পেজ, এই আর্টিকেলের এই বিষয়টা আমার খুব ভালো লেগেছিল, সো যেখান থেকে আমি নিয়মিত আমার নলেজ বাড়ছে, এরকম করে আপনি বলবেন। এবং আপনি এরপরে এসে আপনার সম্পর্কে বলবেন যে আমি নিজে একজন ব্লগার এবং এই বিষয়ের উপর আমি ব্লগিং করি 10 বছর বা 15 বছর, এরকম বলবেন। সো আমার মানে রিসেন্টলি আমি এই ব্লগে আমি বেশি লিখছি। সো এরপরে আপনি আপনার ব্লগের লিঙ্কটা দিয়ে দিবেন। এরপরে বলবেন যে আমি তোমার ওয়েবসাইটের একজন নিয়মিত ভিজিটর হিসেবে, অডিয়েন্স হিসেবে তোমার ওয়েবসাইটে কিছুটা কন্ট্রিবিউট করতে চাই। সো তুমি যদি রাজি থাকো, আমি তোমার ওয়েবসাইটে এই বিষয়ের উপর একটা বিষয় আপনি ওখানে খুঁজে বের করবেন, মানে একটা বিষয় আপনি প্রপোজ করবেন যেই বিষয়টার সাথে আপনার আর্টিকেলের রেলেভেন্ট থাকবে। ঠিক আছে, আপনি ওকে একটা ধরেন টাইটেল প্রপোজ করতে পারেন যে এই টাইটেলের উপর এবং এই বিষয়টার উপর আমি একটা আর্টিকেল লিখতে চাই। সো আর্টিকেলের লেন্থ হবে ধরেন 1500 ওয়ার্ড। সো তুমি যদি রাজি থাকো তাহলে আমি আর্টিকেলটা তোমাকে পাঠাতে পারি, ঠিক আছে, বা যদি রাজি থাকো তাহলে আমরা সামনের দিকে যেতে পারি, এটুকু যদি বলেন। ঠিক আমি যেভাবে বলেছি এরকম ফরম্যাটেই আপনি নিজের মতো করে মেলটা লিখবেন। লেখার পর মেলটা যখন পাঠাবেন, এরকম হয়তো বা আপনি 10 জনকে পাঠাবেন, বেশিরভাগই রিপ্লাই দেবে না কি জন্য, তারা বুঝতে পারবে যে এটা আপনি ফ্রিতে নিতে যাচ্ছেন। সো 10 জনকে পাঠানোর পর হয়তো বা 2 জন বা 4 জন আপনার রিপ্লাই দিল। রিপ্লাই দেওয়ার পর এরপর কেউ আছে তারপরেও টাকা চাইবে, বলবে যে ঠিক আছে আমার ওয়েবসাইটে তুমি আর্টিকেল পাবলিশ করতে হলে $100 দিতে হবে বা $50 দিতে হবে। এরপরে আপনি যদি ডলার দিয়ে যদি আপনি পারচেস করতে চান তাহলে তার সাথে নেগোশিয়েট করবেন যে না আসলে আমার এত বাজেট নেই, তুমি আরেকটু মানে কমিয়ে করতে পারো কিনা। সো হয়তো বলবে যে তুমি কত ডলার তোমার বাজেট আছে, তখন আপনি হয়তো বলবেন যে আমি $50 করতে চাই বা $20 করতে চাই, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে এই অ্যাপ্রোচে যদি যান তাহলে আপনার ফ্রিতে যদি কেউ পাবলিশ করে সেই অপরচুনিটিগুলো কিন্তু আপনি পাচ্ছেন। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে ডাইরেক্ট আপনি তাকে
নাম মেনশন করে বলবেন যে হ্যালো এরকম, যে তোমার ওয়েবসাইটটা খুব দারুণ, আমি তোমার ওয়েবসাইটে একটা আর্টিকেল পাবলিশ করতে চাই এই বিষয়ের উপর, এবং এর জন্য হচ্ছে আমি পে করতে চাই। সো মানে সামনের দিকে যাওয়ার জন্য কি করতে পারি আমরা, ঠিক আছে, এরকম করে আপনি মেল করতে পারেন। করার পরে এরপরে দেখবেন যে এইভাবে যদি মেলটা করেন যে আপনি তাকে টাকা দিতে রাজি আছেন, এরকম যদি মেনশন করেন, তাহলে দেখবেন যে 10 জনকে মেল পাঠালে 7-8 জনই আপনাকে রিপ্লাই দিবে। সো রিপ্লাই দেওয়ার পর এরপর নেগোসিয়েশনের মাধ্যমে বাকিটা হবে। সো আমরা যদি এরকম কিছু টেমপ্লেট দেখতে চাই তাহলে এইভাবে লিখবো আমরা, ইমেল আউটরিচ। গেস্ট পোস্ট ইমেল আউটরিচ টেমপ্লেটস। কোনো টেমপ্লেট ফলো না করে নিজের একটা টাচ রাখার চেষ্টা করবেন লেখার মধ্যে। তারপর আমি এখানে কিছু টেমপ্লেটের জাস্ট আপনার আইডিয়ার জন্য এখানে এই টেমপ্লেটগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন। যেমন হাই, এরপরে হচ্ছে নাম, দিস ইজ আপনার নাম, ফ্রম আপনার কোম্পানির নাম, এরপরে ড্রপিং ইউ এ লাইন টু সি ইফ ইউ আর অ্যাকসেপ্টিং নিউ গেস্ট ব্লগার্স, ঠিক আছে। I write about topics and through an article about relevant topic would be good fit for your blog. সো এরপর এইভাবে করে আপনি যে এর প্রিভিয়াস জাস্ট এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো আপনারা কাজে লাগাতে পারেন আইডিয়ার জন্য। যে কোনো টেমপ্লেটই কাজে লাগান না কেন, হুবহু এই টেমপ্লেটটা ব্যবহার করবেন না, কি করবেন, কিছুটা মডিফাই করে নিজের একটা টাচ রাখবেন, ঠিক আছে। সো এটা করলেই হয়ে যাবে। আমি হচ্ছে এটারও লিঙ্ক দিয়ে রাখতেছি, অথবা এখানে বেটার আরও অনেক এমন হচ্ছে টেমপ্লেট আছে, আপনারা অন্য কোনো টেমপ্লেটও ব্যবহার করতে পারেন। তাহলে এটা সবাই ক্লিয়ার? গেস্ট পোস্ট, ওকে। সো গেস্ট পোস্টের পরের সেকশনটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক। সো ওয়েব 2.0 ব্যাকলিঙ্কের ব্যাপারটা হচ্ছে, আপনার যদি ধরেন গেস্ট পোস্ট করার মতো টাকা না থাকে, তাহলে ওই যে আমি পিবিএন এর একটা কনসেপ্ট শেয়ার করেছি না, পিবিএনটা হচ্ছে আপনার নিজেরই ওয়েবসাইট এবং নিজেই নিজেকে ব্যাকলিঙ্ক দেবেন এমনভাবে যাতে গুগল ধরতে না পারে, ঠিক আছে। কিন্তু এটা অনেক রিস্কি পিবিএনটা। সো ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক এটাও ওই রকমই, কিন্তু এক্ষেত্রে আমরা কোনো কাস্টম ডোমেন আর হোস্টিং ব্যবহার করব না, মানে আমরা টাকা খরচ করব না। টাকা খরচ না করে কিভাবে করব, এইটাতেও কিছুটা রিস্ক আছে, মানে আপনি কম করলে সমস্যা নাই, বেশি করলে আবার সমস্যা। কারণ আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক হচ্ছে টোটাল 20টার মধ্যে 18টাই এই ধরনের ব্যাকলিঙ্ক, তখন কিন্তু গুগল বুঝতে পারবে যে আপনিও এখানে কিছু মানে গুগলকে ম্যানিপুলেট করছেন। সো আমরা এখন এখানে লিখব ওয়েব 2.0 ওয়েবসাইট লিস্ট। হ্যাঁ, 2.0টা হচ্ছে ফ্রি ব্লগ খোলা যায়, এরকম অনেক ওয়েবসাইট আছে না, ব্লগার, তারপর ওয়ার্ডপ্রেস। সো এই জায়গাগুলোতে আমরা ফ্রিতে আমার নিচের উপর একটা ব্লগ খুলব, ঠিক আছে। সো আমার নিচের উপরে ধরেন 10টা এরকম ব্লগ তৈরি করব, তৈরি করার পর এই ব্লগগুলোকে সুন্দর করে কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ করার পর এরপর এই ব্লগগুলোতে আর্টিকেল দিব। ধরেন প্রত্যেকটা ব্লগে আপনি 5টা বা 10টা করে আর্টিকেল দিবেন। সো এইটা আসলে এমন কোনো কঠিন কিছু না এখনকার দিনে, কারণ এখন আর্টিকেল রাইটিং টুল আছে। সো লাস্ট দিন আপনাদেরকে আমি দেখিয়েছিও। সেরকম যদি একটা টুল আপনার কাছে থাকে, তাহলে আপনি একদিনে 20টা আর্টিকেল লেখা এমন কোনো কঠিন কিছু হবে না।
আর বিশেষ করে ওয়েব 2.0 এর জন্য তো আপনাকে সুপার হাই কোয়ালিটির আর্টিকেল লিখতে হবে না। আপনি জাস্ট মিডিয়াম লেভেলের আর্টিকেল লিখবেন, যেই আর্টিকেলগুলো টুল দিয়ে লেখাবেন এবং সেগুলোকে সুন্দর করে এডিট করে নেবেন। এডিট করলে কিন্তু একদিনে আপনি 20টা আর্টিকেল লিখে ফেলতে পারবেন। সো কনসেপ্টটা এবার শেয়ার করছি। ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আর্টিকেল লেখা তুমি বলছিলেন, রাইট সোনিকটা কেমন ভাই? রাইট সোনিক রাইট সোনিক অত ভালো না এখন, মানে রাইট সোনিক আছে, তারপরে রাইটার আছে, ওয়ার্ড হিরো আছে, সবচেয়ে ভালো হচ্ছে জার্ভিস। ঠিক আছে, জার্ভিস খুবই ভালো। এরপর হচ্ছে ক্লোজ কপি একটা আছে, ক্লোজ কপি, তারপরে স্কেল নাট। সো মোটামুটি এগুলো হচ্ছে, স্কেল নাট হচ্ছে রিসেন্ট কিন্তু খুবই পপুলার, খুব ভালো করতেছে। আমি দেখছি কোনো কোনো মানে ইয়ারি ওরা লাইফ টাইম ইয়ার দিচ্ছে। হ্যাঁ। ইয়ার থেকে ইয়ারি এটা কি আসলে মানে ট্রু কি নাকি ফলস? না, এটা ট্রু। স্কেল নাট এখনো আছে, স্কেল নাট এখনো আছে, হয়তোবা আগামী মাসখানেক পরে আর থাকবে না। স্কেল নাট কিন্তু লঞ্চই হয়েছে গত 2 মাস বা 1 মাস আগে। তাহলে আমাদের একটা লিংক দিয়ে দিন। সো যদি আপনারা কেউ কিনতে চান, হয়তোবা যদি আরো 10-15 দিন পরেও কিনেন, তাহলে আর লাইফ টাইম এটা থাকবে না কখনোই। আপনাকে হয়তোবা এরপরে হচ্ছে মানে মান্থলি বেসিসে কিনতে হবে। আমি তাহলে লিংক দিয়ে দিব, যদি কেউ পারচেজ করার থাকেন। আমি বিশ্বাস করি যদি অনলাইনে আপনারা কাজ করেন, এই টুলটা আপনার মাস্ট লাগবে, বা এই টুলটা আপনার অনেক খরচ কমিয়ে দিবে। যেমন আমি ধরেন গেস্ট পোস্টের জন্য, গেস্ট পোস্ট করার জন্য যে আর্টিকেল রেডি করতে হয়, এগুলো বিভিন্ন আর্টিকেল রাইটারদেরকে দিয়ে লেখাই না। সো এগুলোর জন্য কিন্তু আমার অনেক ধরনের লেখা দরকার হয়, যেগুলো আমি লিখতে পারি না। এগুলো হচ্ছে রাইটার দিয়ে লেখায় অনেক টাকা খরচ হয়, ঠিক আছে। কিন্তু আমি ধরেন 1 ঘন্টার মধ্যে খুব মানে মোটামুটি ভালো কোয়ালিটির একটা আর্টিকেল তৈরি করে ফেলতে পারি জার্ভিস দিয়ে, এবং আমার কিন্তু অত বেশি খরচ হচ্ছে না। যেখানে ধরেন 1500 টাকা আমি খরচ করতাম একজন রাইটারকে দিয়ে লেখাতে, সেখানে আমার হয়তো আধা ঘন্টার মধ্যে আমি সেই কাজটা করে ফেলতেছি জার্ভিস দিয়ে, ঠিক আছে। সো এটা দরকার হবে, যদি কিনে রাখেন কাজে আসবে, আজ হোক কাল হোক। সো এই যে ব্লগার, এই ওয়েবসাইটগুলোতে আমরা হচ্ছে এই জায়গাগুলোতে ওয়েবসাইট তৈরি করব ফ্রিতে। আমরা ব্লগার তৈরি করতে পারি না, জাস্ট ওইভাবেই। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল দেখবেন যে ফ্রি ওয়েবসাইট ফ্রম blogger.com, ঠিক আছে। হাউ টু মেক এ ফ্রি ব্লগ উইথ blogger.com এরকম লিখে সার্চ করবেন, প্রচুর এরকম টিউটোরিয়াল পেয়ে যাবেন। জাস্ট এরকম ধরেন আপনি এই ব্লগার, ওয়ার্ডপ্রেস, উইক্স, উইবলি, এগুলো সবই 2.0, মিডিয়াম, তারপরে রেডিট, কোয়ারা, টামলার, গুগল সাইট, ওয়েবস, ঠিক আছে। এগুলো এই যে এখানে অনেকগুলো আরও দেওয়া আছে। সো এই সাইটগুলোতে আপনার একটা করে ওয়েবসাইট তৈরি করবেন আপনার নিশ রিলেটেড। সো ধরেন আপনি যদি এখানে ওয়েবসাইট তৈরি করেন ওয়ার্ডপ্রেস দিয়ে, তাহলে আপনার টার্গেট নিশ হচ্ছে কি ওয়াটার পিউরিফায়ার। এটা হচ্ছে আপনার নিশ। এখন আপনি যদি ব্লগারে একটা ওয়েবসাইট তৈরি করেন, তাহলে ওয়েবসাইটটা এরকম নাম নিলে ভালো হয়। এগুলো তো সাবডোমেন পাবেন, তাই তো। সো ধরেন ওয়াটার কিং, বুঝতে পেরেছেন, ওয়াটার হাব, এই ধরনের নিলে দেখেন আপনার ওয়েবসাইটটা নিশ রেলেভেন্ট ওয়েবসাইট হচ্ছে না, বুঝতে পেরেছেন। সো এরকম করে আপনি ব্লগারে একটা করবেন, ওয়ার্ডপ্রেসে একটা করবেন, উইক্সে একটা করতে পারেন, উইবলিতে করবেন। এই জায়গাগুলোতে অ্যাকাউন্ট করবেন, করার পর ওয়েবসাইট করবেন, কাস্টমাইজ করবেন। একটা ওয়েবসাইট কাস্টমাইজ করতে হয়তো আপনার আধা ঘন্টার মতো সময় লাগবে। এরপরে আপনি আর্টিকেল দিতে থাকবেন। সো প্রথম 3 মাস আপনি হয়তোবা 5টা করে আর্টিকেল দিয়ে রাখবেন। এরকম 10টা নেটওয়ার্কে আপনি অ্যাকাউন্ট খুলে একটাতে 5টা করে আর্টিকেল দিয়ে রাখবেন। আর্টিকেলের লেন্থ খুব বেশি হওয়ার দরকার নাই, 500 ওয়ার্ড হলেই হবে। সো 500 ওয়ার্ডের করে এক একটা ওয়েবসাইটে আপনি 5টা করে আর্টিকেল দিয়ে রাখছেন, 3 মাস ফালায় রাখবেন। 3 মাস পরে দেখবেন যে এই আর্টিকেলগুলো গুগলে কিছুটা টুকটাক ট্রাফিক পাচ্ছে, অথবা আপনার সেটাও দেখার দরকার নেই। 3 মাস পরে
আপনি যেভাবে গেস্ট পোস্টের জন্য আর্টিকেল তৈরি করে আপনি আরেকজনের ওয়েবসাইটে পাঠিয়ে সেখানে পাবলিশ করতেন, ওই ওয়েবসাইট ওই সেম মেথডেই আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য একটা আর্টিকেল লিখবেন 500 বা 1000 ওয়ার্ডের, এবং সেটা একেবারে রেলেভেন্ট হবে, এবং সেখান থেকে আপনি সেই আর্টিকেলটা পাবলিশ করবেন। ধরেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পাবলিশ করার পর সেখান থেকে আপনি ব্যাকলিঙ্ক নেবেন। একটা পোস্ট থেকে সর্বোচ্চ 2টা ব্যাকলিঙ্ক নেবেন, এর বেশি ব্যাকলিঙ্ক নেবেন না। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে একেবারে বেসিক কনসেপ্ট ওয়েব 2.0 এর। এবং আপনি যদি একটা পোস্ট থেকে দুইটা backlink এটা কি এবং একটা আর্টিকেল থেকে একটা article থেকে। 2টা ব্যাকলিঙ্ক নেবেন, জাস্ট 2টার বেশি নেওয়াটা ভালো প্র্যাকটিস না। আগে তো আমি আর্টিকেল তো আমি দিয়ে লিখলাম, নিচে দিয়ে রাখলাম, এরপরে আমি আবার ব্যাকলিঙ্ক যখন আমি দিচ্ছি তখন কি ব্যাকলিঙ্ক গুলো দেবো? মানে আপনি বুঝেন নাই, আমি বলতেছিলাম যে প্রথমে তো অ্যাকাউন্টগুলো খুলবেন, খোলার পর ওয়েবসাইটগুলো কাস্টমাইজ করবেন, করার পর এরপরে এক একটা ওয়েবসাইটে আপনি 5টা করে আর্টিকেল দিয়ে রাখবেন। এই 5টা আর্টিকেলই না, তখন কোনো ব্যাকলিঙ্ক করবেন না, কারণ এখনো আপনার ওই ওয়েবসাইটগুলোর কোনো অথরিটি তৈরি হয় নাই। এই ওয়েবসাইটের কোনো অথরিটি তৈরি হয়েছে, ধরেন আজকে আপনি খুললেন, তাহলে এই ওয়েবসাইটের কোনো অথরিটি আছে? নাই। সো এই অবস্থায় আপনি 5টা করে আর্টিকেল বা 10টা করে আর্টিকেল দিয়ে রাখবেন। এই আর্টিকেলগুলো আবার অন পেজ অপটিমাইজেশন ঠিকঠাক মতো করবেন, যেভাবে আমরা নর্মাল ওয়েবসাইটের ক্ষেত্রে করি। করার পরে আপনি যদি 3 মাস ওয়েট করেন, 3 মাসের মধ্যে এই প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা মোটামুটি অথরিটি গুগলের কাছে তৈরি হয়ে যাবে, এবং এই পেজগুলো গুগলে ইন্ডেক্স হয়ে যাবে। এই পর্যায়ে এসে যদি আপনি নতুন একটা আর্টিকেল লিখে এই আর্টিকেলটা লিখবেনই আপনি ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য। এটার লেন্থ আর একটু বড় করবেন, হয়তো 1000 ওয়ার্ড। করার পরে এই আর্টিকেলটা আপনি এই ওয়েবসাইটে পাবলিশ করবেন। পাবলিশ করার পর আর্টিকেলের ভিতর থেকে আপনি 2টা লিঙ্ক নেবেন আপনার যে টার্গেট পেজ আছে সেই পেজের জন্য। বুঝতে পেরেছেন? রেলেভেন্সি অনুযায়ী। সো যদি 2টা ব্যাকলিঙ্ক নেন, বেস্ট প্র্যাকটিস কোনটা? একটা নেবেন আপনার পেজের জন্য, আরেকটা নিতে পারেন আপনার হোম পেজের জন্য, ডোমেনের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ভালো প্র্যাকটিস। আর চাইলে আপনি আলাদা আলাদা 2টা পেজের ক্ষেত্রে, কিন্তু একটা পেজ থেকেই আপনি আরেকটা পেজের জন্য 2বার ব্যাকলিঙ্ক তো নেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? সো এইটা করবেন, এটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক। এখন ওয়েব 2.0 এর কিছু অ্যাডভান্সড স্ট্র্যাটেজি আছে, সেগুলোর মাধ্যমে আপনি এই ওয়েব 2.0 এর মাধ্যমে আপনি কিন্তু ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন, মানে পাওয়ারফুল ব্যাকলিঙ্ক, যেটা আপনার র্যাঙ্কিংয়ে খুব ভালো হেল্প করবে। সো এটা কিভাবে করবেন, এই কনসেপ্টটা তো বুঝতে পারছেন। সো এটা করার জন্য 2 ধরনের জিনিস আছে, একটা হচ্ছে লিঙ্ক হুইল, আর একটা হচ্ছে লিঙ্ক পিরামিড। আমরা প্রথমে লিঙ্ক হুইলটা দেখি। লিঙ্ক হুইলটা হচ্ছে আপনি ওয়েব 2.0 এর 1 2 3 এই যে 1 2 3 4 5 6 7টা ওয়েবসাইট তৈরি করবেন। ঠিক আছে, 7টা ওয়েবসাইটে যেভাবে বলছি প্রথম 3 মাস গ্রো করবেন ওয়েবসাইটগুলোকে। করার পরে এরপরে যেটা করবেন, যখন আপনি আর্টিকেল পাবলিশ করা শুরু করবেন, মানে ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য। সো ধরেন আপনার এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট ধরেন এই ওয়েবসাইটে একটা আর্টিকেল পাবলিশ করবেন। পাবলিশ করার পরে সেই আর্টিকেল থেকে একটা লিঙ্ক দেবেন আপনার অন্য একটা ওয়েবসাইটে আরেকটা পেজকে। বুঝতে পেরেছেন? আর এখান থেকে আরেকটা লিঙ্ক দেবেন কাকে? আরেকটা ওয়েবসাইটকে। আর একটা লিঙ্ক যাবে আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, সেইমভাবে একটা হুইল আকারে জিনিসটা থাকবে। এই কনসেপ্টটা বুঝতে পারছেন? একটা সিন্ডিকেশন, এই সিন্ডিকেশনটা যদি করা হয় তাহলে আপনার এই মূল পেজটা অনেক অনেক শক্তিশালী হয়ে যাবে। মানে যেই পেজের জন্য আপনি ব্যাকলিঙ্ক করছেন বা যে ওয়েবসাইটের জন্য করছেন, এই পেজটা খুব শক্তিশালী একটা নেটওয়ার্ক পেয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? নিজের ব্যাকলিংকটা নিজের থেকেই নাও। হ্যাঁ, নিজের ব্যাকলিংকটা নিজের অন্য ওয়েবসাইটে অটোডট থেকে নিজেরটাতে নেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে লিঙ্ক হুইল। তো আমরা লিঙ্ক হুইলের এখানে দেখেন আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে আরেকটু সুন্দর করে এখানে সিস্টেমটা হচ্ছে, ধরেন আপনি এই যে হাব পেজ, এখানে একটা আর্টিকেল পাবলিশ করবেন। করার পর এখান থেকে এই আর্টিকেল থেকে একটা যাবে কোথায়?
ওয়ার্ডপ্রেসে, একটা যাবে আপনার মূল সাইটে, আবার হাফ পেজে আরেকটা থেকে আসবে, মানে লিঙ্ক ফ্লোটা হচ্ছে দুই দিকে হবে আর একদিক থেকে আসবে। কনসেপ্টটা বুঝতে পারছেন? সো এরকমও হতে পারে। আর এখানে কিন্তু আমাদের ডিরেকশন মেনশন করা নাই কোথা থেকে, এটা না করে আপনার যদি স্পেসিফিক ডিরেকশন মেনশন করা থাকে সেটা বরং বেটার। যেমন এটা 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 ভালো কাজ করবে। কিভাবে? যেমন ধরেন আপনার ফেসবুক থেকে একটা লিঙ্ক যাচ্ছে কোথায়, এই ওয়েবসাইটে, আরেকটা লিঙ্ক যাচ্ছে আপনার আপনার ওয়েবসাইটে। ফেসবুকটাকে আমরা হচ্ছে ওয়েব 2.0 এর মধ্যে রাখবো না, বা কোনো সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা রাখবো না, আমরা সোশ্যাল মিডিয়া ছাড়া যেগুলো আছে সেগুলোকে রাখবো। সেই কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার? জি। ঠিক আছে, জাস্ট এটা কি মনে রাখেন যে এগুলো হচ্ছে আপনার ওয়েব 2.0, সবগুলো থেকে আপনার মূল পেজে কি আসবে, লিঙ্ক আসবে, আর একটা থেকে আরেকটাতে লিঙ্ক যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্ক হুইল। এবার দেখি লিঙ্ক পিরামিড। লিঙ্ক পিরামিডটা আরেকটু জটিল। পিরামিড বানান কেমনে? এমআইডি নাকি, যাই হোক। সো লিঙ্ক পিরামিডটা কিরকম দেখেন? পিরামিড তো সবাই দেখছেন, দেখে না থাকলেও টিভি টুবিতে তো দেখছেন। আচ্ছা, সো এখানে বিষয়টা হচ্ছে এই যে, সো আপনি ধরেন টায়ার, এটা হচ্ছে টায়ার বেস। আপনি অনেকগুলো টায়ার তৈরি করতে পারেন। ধরেন প্রথম টায়ারে কম ওয়েবসাইট থাকবে, 3টে ওয়েবসাইট আছে। পরের টায়ারে হচ্ছে কয়টা? কি বুঝাচ্ছি? হ্যাঁ, টায়ার বলতে লেয়ার। লেয়ার। সো ধরেন এখানে আমি দেখি টায়ার সহ আরেকটা ভালো ওয়েবসাইটে লিঙ্ক দেই। ঠিক আছে, এটা দেখেন। সো আপনার প্রথম লেয়ারে কয়টা ওয়েবসাইট নিলেন? 3টা ওয়েবসাইট। ধরেন এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে উইবলি, আর একটা হচ্ছে ব্লগার। এই 3টা নিলেন। আবার পরের টায়ারে এইটার জন্য আবার 3টা ওয়েবসাইট করলেন, এইটার জন্য 3টা ওয়েবসাইট, এটার জন্য 3টা ওয়েবসাইট। এগুলো আবার অন্য ওয়েবসাইট, যেমন ধরেন টামলার, লাইভ জার্নাল, 3টা করে। তাহলে এই 3টা ওয়েবসাইট থেকে আর্টিকেলের ব্যাকলিঙ্ক পাবে কে সবসময়? এইটা। এই 3টা থেকে ব্যাকলিঙ্ক পাবে কে? এটা। এই 3টা থেকে ব্যাকলিঙ্ক পাবে কে? এ। সো যেটা হবে, এই 3টা ওয়েবসাইট যখন একে ব্যাকলিঙ্ক দেবে, এই 3টা ওয়েবসাইট থেকে জুসগুলো এসে জমা হবে কোথায়? এই ওয়েবসাইটে। এই 3টা থেকে এসে জুস জমা হবে কোথায়? এখানে। এই 3টা থেকে জুস জমা হবে এখানে। সো এই 3টা বেশি শক্তিশালী না এগুলো বেশি শক্তিশালী? বলেন তো। এই 3টা এগুলোর চেয়ে অনেক অনেক শক্তিশালী না এই 3টা? যেহেতু অনেক জুস এখান থেকে পাচ্ছে। সো এখন এখান থেকে আপনি যে আপনার যে আর্টিকেলগুলো পাবলিশ করবেন মূলত এই ওয়েবসাইটগুলোতে। এখান থেকে আপনি আপনার মেইন পেজে লিঙ্ক দেবেন। তাহলে লিঙ্ক পিরামিড বুঝতে পেরেছেন? এটা অনেকগুলো লেয়ার থাকতে পারে। এখানে 2টা লেয়ার হতে পারে, আপনি আরো লেয়ার রাখতে পারেন। সো এখানে দেখেন আরো জটিল লেয়ার। বুঝতে পারছেন? তাহলে এটাকে কি বলে? লিঙ্ক পিরামিড। এগুলো মোটামুটি একটু অ্যাডভান্সড স্ট্র্যাটেজি। দেখেন এই যে আপনার কত কত আর্টিকেল লাগতেছে, তাই না? এর জন্য এত রাইটার দিয়ে লেখানো পসিবল? সো আপনার হাতে যদি এরকম একটা টুল থাকে তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যায় না? সো এই মাধ্যমে আপনি কিন্তু ইজিলি দেখা যাবে যে আপনি ইভেন যদি বাংলাদেশকে টার্গেট করে কোনো ওয়েবসাইট থাকে, তাহলে কোনো কম্পিটিটিভ ওয়েবসাইটকেও আপনি র্যাঙ্ক করাতে পারবেন। বাংলাদেশে আসলে ওইভাবে এসইওর প্র্যাকটিস হয় না, কিন্তু যদি আমেরিকার মার্কেট হয় তাহলেও সম্ভব, কিন্তু তাও একটু টাফ। জাস্ট গেস্ট পোস্টটা সবচেয়ে পাওয়ারফুল, কিন্তু গেস্ট পোস্টের পরের পাওয়ারফুল যদি বলি সেগুলো হচ্ছে এই মেথডগুলো। ঠিক আছে? সো মোটামুটি আমাদের লিঙ্ক বিল্ডিং এর পার্ট ডান। আমরা একটা ব্রেকে যাব, ব্রেকের পরে আমরা অন্য টপিক নিয়ে কথা বলবো। সো আমি একটা কাজ করি, যেহেতু আমার এর পরে সম্পূর্ণ অন্য টপিক শুরু হবে, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, পরেরটার জন্য আরেকটা ভিডিও করব। 20 মিনিটের ব্রেক। চলে আসবেন তাহলে কয়টায়?